Recording in progress. আমরা প্রিভিয়াস ক্লাসে কম্পারিজন অফ দা কোঅর্ডিনেট সিস্টেমটা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব টেরেস্ট্রিয়াল ল্যাটিটিউড এন্ড লংজিটিউড, তাই না? সাউন্ড কি ক্লিয়ার আমার? ওকে, স্লাইড কি দেখা যাচ্ছে? ওকে, টেরেস্ট্রিয়াল ল্যাটিটিউড এন্ড লংজিটিউড আমরা এর আগে এরকমই একটা কোঅর্ডিনেট সিস্টেম দেখেছিলাম সেলেস্টিয়াল স্ফিয়ারের জন্য, যেটাকে আমরা বলেছিলাম সেলেস্টিয়াল ল্যাটিটিউড এন্ড লংজিটিউড। ওই কোঅর্ডিনেট সিস্টেমটা সেলেস্টিয়াল স্ফিয়ারের জন্য অ্যাপ্লিকেবল। আর এখন যেটা দেখবো আমরা টেরেস্ট্রিয়াল ল্যাটিটিউড এন্ড লংজিটিউড, এটা বেসিক্যালি টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের জন্য অ্যাপ্লিকেবল, দ্যাট মিন্স আর্থের জন্য। আমরা এটার ডেফিনিশনটা অলরেডি দেখে এসেছিলাম যে ল্যাটিটিউড এবং লংজিটিউডের, এটা সেলেস্টিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে যেরকম ডেফিনেশন ঠিক একইভাবে টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে একই রকম ডেফিনেশন। The terrestrial meridian is any great circle whose plane passes through the axis of rotation of the Earth, that is through the north and south pole. তাহলে যে টেরেস্ট্রিয়াল মেরিডিয়ান বলতে বোঝাচ্ছে কি, এটা আমরা বুঝতে পারছি এটা কোন মেরিডিয়ানের কথা বলতেছে। আমরা অলরেডি স্টার্স মেরিডিয়ান পড়ে আসছি, অবজারভার্স মেরিডিয়ান পড়ে আসছি। এই মেরিডিয়ানটা কোন মেরিডিয়ান? আচ্ছা, স্টারের মেরিডিয়ান বলতে আমরা কি বুঝতাম বলতে পারবা? স্টারের মেরিডিয়ান বলতে কি বোঝায়? সেলেস্টিয়াল মেরিডিয়ান। স্টার্স মেরিডিয়ান বলতেছি, স্টার্স মেরিডিয়ান বলতে কি বোঝায়? কোন একটা স্টারের মেরিডিয়ান বলতে আমরা কি বুঝি? ভুলে গেছি, বলতে পারবা? স্টারের মেরিডিয়ান বলতে কি বুঝি, কে বলতে পারবা? অর্থাৎ যে মেরিডিয়ানটা একটা গ্রেট সার্কেল, অবভিয়াসলি স্টারের মেরিডিয়ান বলতে যে মেরিডিয়ানটা বা যে গ্রেট সার্কেলটা কোন একটা হেভেনলি বডি দিয়ে পাস করে এবং সেটা নর্থ পোল সাউথ পোল দিয়ে পাস করবে, সেটাকে আমরা বলি স্টার্স মেরিডিয়ান। ঠিক একইভাবে অবজারভার্স মেরিডিয়ান আমরা কি বলেছিলাম? অবজারভার্স মেরিডিয়ানটা একটা গ্রেট সার্কেল যেটা পাস করবে নর্থ পোল সাউথ পোল, জেনিথ, নাদির পয়েন্ট এন্ড অবজারভার অর প্লেস অফ অবজারভেশন। আর টেরেস্ট্রিয়াল মেরিডিয়ান বা সিম্পলি মেরিডিয়ান বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি, এটাও একটা গ্রেট সার্কেল যেটা পাস করবে নর্থ পোল এবং সাউথ পোল। অর্থাৎ যে গ্রেট সার্কেলটা নর্থ পোল এবং সাউথ পোল দিয়ে যাবে, দ্যাট মিন্স যে নর্থ পোল এবং সাউথ পোল গুলো পাচ্ছি কোথায় আমরা? টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে, দ্যাট মিন্স আর্থ এর ক্ষেত্রে। অর্থাৎ যে গ্রেট সার্কেলটা আর্থ এর নর্থ এবং সাউথ পোল দিয়ে যাবে সেই গ্রেট সার্কেলটাকে আমরা টেরেস্ট্রিয়াল মেরিডিয়ান হিসেবে ডিফাইন করতে পারবো। The terrestrial equator is the great circle whose plane is perpendicular to the Earth's axis of rotation. এটা আমরা বলেছিলাম আগে যে সিম্পলি ইকুয়েটর, যেটা আমরা আর্থের ক্ষেত্রে যদি ইকুয়েটরটাকে ডিফাইন করতে চাই, যেটাকে আমরা টেরেস্ট্রিয়াল ইকুয়েটর বলি, তো এটাও একটা গ্রেট সার্কেল। এটা আমরা বেসিক্যালি কিভাবে পেতাম? যে নর্থ পোল এবং সাউথ পোলের কানেক্টিং যে লাইনটা, দ্যাট মিন্স আর্থের অ্যাক্সিস অফ রোটেশন যেটা, সেই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশনে যে গ্রেট সার্কেলটা থাকবে বা যে প্লেনটা থাকবে সেটাকে বলা হচ্ছে টেরেস্ট্রিয়াল ইকুয়েটর। এটা আমরা অলরেডি ডেফিনিশনটা পড়ে আসছি। The latitude theta of a place of observation is the angle subtended at the center of the earth by the arc of meridian intercepted between the place and the equator. তাহলে এই ল্যাটিটিউড আমরা কিভাবে পেয়েছিলাম বলতে পারবো? এটা
আমরা কোন একটা অবজারভারের রেসপেক্টে যদি আমরা ল্যাটিটিউড বের করতে চাই, থিটাটা কিভাবে বের করতে পারবো বলো তো? এটা কার কার মধ্যে অ্যাঙ্গেলটা? নর্থ পোল এবং বলো। ল্যাটিটিউডটা আমি অনেকবার এক্সপ্লেন করেছি, এখনো যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়। ইকুয়েটর এবং অবজারভার মেরিডিয়ান মধ্যে বুঝি নাই, আবার বলো। অবজারভার মেরিডিয়ান এবং ইকুয়েটরের মধ্যে। অবজারভার্স মেরিডিয়ান এবং ইকুয়েটর, আমরা অ্যাঙ্গেলটা মেজার করব হচ্ছে অবজারভার্স মেরিডিয়ান বরাবর। অবজারভার্স মেরিডিয়ান যে গ্রেড সার্কেল, ওই গ্রেড সার্কেলের উপরে আর্কটা থাকবে, দ্যাট মিন্স থিটা অ্যাঙ্গেলটা মেজার করব আমরা ওই মেরিডিয়ানের উপর। কিন্তু অ্যাঙ্গেলটা কার কার মধ্যে? অ্যাঙ্গেলটা হচ্ছে ইকুয়েটর এবং ওই প্লেস অফ অবজারভেশনের মধ্যে, দ্যাট মিন্স অবজারভারের মধ্যে। ইকুয়েটর এবং অবজারভারের মধ্যে যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে ল্যাটিটিউড। এবং এই অ্যাঙ্গুলার ডিসটেন্সটা বা আর্কটাকে আমরা মেজার করি হচ্ছে অবজারভার্স মেরিডিয়ানের উপর। এখন কি ক্লিয়ার? ল্যাটিটিউডকে আমরা ক্লিয়ার? জি স্যার। The latitude is north or positive when measured above the equator, that means north pole যদি থাকে observer, and is south or negative when measured below the equator, that means যদি observer south pole থাকে সেক্ষেত্রে latitude নেগেটিভ, যদি observer north pole থাকে সেক্ষেত্রে latitude হচ্ছে পজিটিভ। The latitude of a point upon the equator is thus 0 degree। এই স্টেটমেন্টটা ঠিক কিনা? যদি অবজারভার ইকুয়েটরের উপর অবস্থান করে সেক্ষেত্রে ওই অবজারভারের ল্যাটিটিউডটা কত হবে? 0 ডিগ্রি। এটা তো বুঝছি। while at the north, while at the north and যদি অবজারভার এক্স্যাক্টলি যদি নর্থ পোলে থাকে তাহলে সেক্ষেত্রে ল্যাটিটিউড কত হবে? +90। +90, দ্যাট মিন্স সেটাকে আমরা 90 ডিগ্রি নর্থ এভাবেও বলি। আর যদি অবজারভার এক্স্যাক্টলি সাউথ পোলে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পাবো নেগেটিভ 90 ডিগ্রি, দ্যাট মিন্স সিম্পলি যদি বলি 90 ডিগ্রি সাউথ। ঠিক আছে? তাহলে ল্যাটিটিউডটা আইদার পজিটিভ 90 অর নেগেটিভ 90 এভাবে বলা থাকতে পারে অ্যাঙ্গেলগুলো, অথবা 90 ডিগ্রি নর্থ বা 90 ডিগ্রি সাউথ এভাবেও বলা থাকতে পারে, যে কোন পোলে অবজারভার আছে সেটা আমরা তার ডিরেকশন দেখে বুঝতে পারবো। এরপর আছে লংজিটিউড। phi of a place of observation is the angle made by its meridian plane with some fixed meridian plane arbitrarily chosen and is measured by the arc of equator intercepted between these two meridians। তাহলে লংজিটিউডটা আমরা কার কার মধ্যে পাচ্ছি? গ্রিনিচ মেরিডিয়ান আর যেটা অবজারভার্স মেরিডিয়ান ওই এক্স্যাক্টলি ইকুয়েটর বরাবর। দ্যাট মিন্স যে কোনো রেফারেন্স মেরিডিয়ান, এটা শুধুমাত্র যে গ্রিনিচ মেরিডিয়ান হইতে হবে তা না, যে কোনো রেফারেন্স মেরিডিয়ান, যে কোনো রেফারেন্স মেরিডিয়ান বা ফিক্সড মেরিডিয়ানের রেসপেক্টে অন্য যে কোনো অবজারভারের যে অবজারভারের মেরিডিয়ানের মধ্যে যে অ্যাঙ্গেলটা, দ্যাট মিন্স অবভিয়াসলি সেটা হরাইজন্টাল অ্যাঙ্গেল, এবং সেটা হচ্ছে ওই অ্যাঙ্গেলটা আমরা মেজার করব কি বরাবর? ইকুয়েটর বরাবর। এক্স্যাক্টলি, দ্যাট মিন্স ইকুয়েটরের যে গ্রেড সার্কেল, ওই গ্রেড সার্কেলের আর্ক বরাবর থাকবে আমার ওই অ্যাঙ্গুলার ডিসটেন্সটা, আমি ওই গ্রেড সার্কেলের আর্ক হিসেবে নিব, গ্রেড সার্কেলের আর্ক হিসেবে আমার লংজিটিউডের অ্যাঙ্গুলার ডিসটেন্সটা আসবে। দ্যাট মিন্স তাহলে এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? ল্যাটিটিউড হচ্ছে আমার ইকুয়েটরের সাথে অবজারভারের যে অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এবং এই অ্যাঙ্গেলটা, দ্যাট মিন্স অ্যাঙ্গুলার ডিসটেন্সটা আমরা মেজার করব হচ্ছে অবজারভার্স মেরিডিয়ান বরাবর। আর লংজিটিউডের ক্ষেত্রে বলা হচ্ছে কি, লংজিটিউড অ্যাঙ্গেলটা হচ্ছে কোন একটা ফিক্সড রেফারেন্স মেরিডিয়ান এবং পার্টিকুলার কোন একটা অবজারভারের মেরিডিয়ানের মধ্যে যে হরাইজন্টাল অ্যাঙ্গেল এবং যে অ্যাঙ্গুলার ডিসটেন্সটা আমরা ইকুয়েটর বরাবর মেজার করব সেটাই হচ্ছে আমার লংজিটিউড। ক্লিয়ার এখন? Yes sir। All the points on meridian have the same longitude
এই ইনফরমেশনটা ঠিক আছে কিনা? All the points on the observer's meridian have the same longitude. এই স্টেটমেন্টটা বুঝছি কিনা? স্যার একটু এক্সপ্লেইন করেন, মানে প্রতিটা পয়েন্টের জন্য লংজিটিউড সেম হচ্ছে কেন? আচ্ছা, অবজারভার্স মেরিডিয়ান তো বুঝছি কিভাবে থাকবে, তাই না? অবজারভার্স মেরিডিয়ান। জি স্যার। আর লংজিটিউডটা আমরা কিভাবে মেজার করি? একটা রেফারেন্স মেরিডিয়ান এবং অবজারভার্স মেরিডিয়ানের মধ্যে যে অ্যাঙ্গেলটা, তাই না? ইকুয়েটর বরাবর যে অ্যাঙ্গেলটা, সেটাই হচ্ছে লংজিটিউড, তাই তো? স্যার জি স্যার। আচ্ছা, এখন তাহলে লংজিটিউডটা যদি রেফারেন্স মেরিডিয়ান এবং অবজারভার্স মেরিডিয়ানের মধ্যে হরাইজন্টাল অ্যাঙ্গেল হয়, তাইলে অবজারভার যদি অবজারভারের মেরিডিয়ান বরাবর যে কোনো প্লেসে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই অবজারভারের জন্য লংজিটিউড সেম হবে কিনা সব সময়? অবজারভার যদি সব সময় অবজারভার্স মেরিডিয়ানের, দ্যাট মিন্স অবজারভার যে গ্রেড সার্কেলের উপর দাঁড়ায় আছে, অবজারভার যদি ওই গ্রেড সার্কেলের যে কোনো পয়েন্টে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই অবজারভারের লংজিটিউড ভ্যালুটা সেম হবে কিনা? আমার অবজারভার্স মেরিডিয়ান তো চেঞ্জ হচ্ছে না, অবজারভার চেঞ্জ হচ্ছে, অবজারভারের পজিশন চেঞ্জ করতেছে অবজারভারের মেরিডিয়ানের উপর। তো লংজিটিউড যদি রেফারেন্স মেরিডিয়ানের সাথে অবজারভার মেরিডিয়ানের মধ্যে হরাইজন্টাল অ্যাঙ্গেল হয়, সেই ক্ষেত্রে অবজারভার্স মেরিডিয়ানের উপর যে কোনো পয়েন্টে থাকুক না কেন, সব সময় অবজারভারের লংজিটিউড সেম হবে কিনা? আমি কি বুঝাতে পারছি? এটা বুঝছো কিনা নাকি? স্যার বুঝছি। আচ্ছা, কারো মধ্যে কোনো কনফিউশন আছে? প্রথমে আমরা এটা ফিক্স করি যে লংজিটিউড অ্যাঙ্গেলটা পাবো হচ্ছে কি আমরা রেফারেন্স মেরিডিয়ান এবং অবজারভার্স মেরিডিয়ানের মধ্যে যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, ইকুয়েটর বরাবর যে অ্যাঙ্গেলটা, সেটাই হচ্ছে লংজিটিউড। এটা তো বুঝছি। তাইলে এবার অবজারভার্স মেরিডিয়ান যেটা, দ্যাট মিন্স গ্রেড সার্কেল যেটা, অর্থাৎ যে গ্রেড সার্কেলের উপর অবজারভার থাকবে, তাইলে ওই গ্রেড সার্কেলের উপর অথবা অবজারভার্স মেরিডিয়ানের উপর যদি অবজারভার ওই সেম মেরিডিয়ানের উপর যে কোনো প্লেসে থাকুক না কেন, যেহেতু ওই অবজারভার্স মেরিডিয়ানটা রেফারেন্স মেরিডিয়ানের সাথে একটা ফিক্সড লংজিটিউডে আছে, সুতরাং আমরা বলতে পারবো কি অবজারভার্স মেরিডিয়ানের উপর, দ্যাট মিন্স অবজারভার যে গ্রেড সার্কেলের উপর দাঁড়ায় আছে, ওই গ্রেড সার্কেলের উপর যে কোনো পয়েন্টে থাকুক না কেন, ওই অবজারভারের লংজিটিউড সব সময় সেম হবে। এখন বুঝছি? স্যার বুঝছি স্যার। জি স্যার বুঝছি। Okay. যেমন ধরো এখানে আমরা যদি দুইটা স্টার যদি কনসিডার করি বা হেভেনলি বডি, একটা হেভেনলি বডি আর বি একটা হেভেনলি বডি। একটা হেভেনলি বডি হচ্ছে তোমার ইকুয়েটরের উপরে, আর একটা হেভেনলি বডি হচ্ছে ইকুয়েটরের নিচে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে ল্যাটিটিউড বলতে আমরা কি বলেছিলাম? যে ইকুয়েটরের সাথে ওই অবজারভেশন পয়েন্টের যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, সেটাই ল্যাটিটিউড, ঠিক আছে কিনা? দ্যাট মিন্স a1 a প্রাইম, a1 a, এটাই তো ল্যাটিটিউড অ্যাকর্ডিং টু ডেফিনেশন। জি স্যার। জি স্যার। এটা তো স্যার আর্ক, এটা আর্ক না স্যার, এটা অ্যাঙ্গেল কিভাবে হয়? কেন এটা অ্যাঙ্গেল না, সেন্ট্রাল অ্যাঙ্গেল? জি বুঝতে পারছি। আমরা এটাকে বলতেছি আর্ক বা অ্যাঙ্গুলার ডিসটেন্স, এই কারণে এটাকে আমরা অ্যাঙ্গুলার ডিসটেন্স বলি, আর্ক না বলে অ্যাঙ্গুলার ডিসটেন্স বলি আর কি। তাহলে এখানে a1 a হচ্ছে একটা অ্যাঙ্গুলার ডিসটেন্স, যেটাকে আমরা ল্যাটিটিউড দিয়ে ডিফাইন করতেছি। তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে কার কার মধ্যে? ইকুয়েটরের সাথে অবজারভার বা প্লেস অফ অবজারভেশন কত ডিগ্রি ভার্টিক্যাল অ্যাঙ্গেলে আছে, সেটাই হচ্ছে আমার ল্যাটিটিউড, তাই তো? ঠিক একইভাবে এই যে C1B হচ্ছে কি বি পয়েন্টের ল্যাটিটিউড, ঠিক আছে কিনা?
জি স্যার ঠিক আছে তাইলে এ পয়েন্টের হচ্ছে পজিটিভ ল্যাটিটিউড আর বি পয়েন্টের হচ্ছে নেগেটিভ ল্যাটিটিউড। ওকে, আচ্ছা এরপর আসি লংজিটিউড। তাহলে লংজিটিউডের জন্য একটা রেফারেন্স মেরিডিয়ান লাগবে। তাহলে এই ডায়াগ্রামের ডেফিনেশন অনুযায়ী এটা হচ্ছে আমার রেফারেন্স মেরিডিয়ান, এই মেরিডিয়ানটা হচ্ছে আমার রেফারেন্স মেরিডিয়ান। তাহলে রেফারেন্স মেরিডিয়ানের সাথে প্লেস অফ অবজারভেশনের মেরিডিয়ানের যে হরাইজন্টাল অ্যাঙ্গেল সেটাই হচ্ছে আমার লংজিটিউড। তাইলে আমরা এ অবজারভারের জন্য লংজিটিউড হচ্ছে এটা, তাই না? এটা বুঝছি কিনা? এটাকে যদি আমরা ঠিক আছে স্যার এভাবে যদি আমরা নাম দিই, তাহলে কে A1 হচ্ছে এ অবজারভারের জন্য লংজিটিউড। ঠিক একইভাবে বি পয়েন্টের জন্য লংজিটিউড কোনটা? বি পয়েন্টের জন্য আমরা তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেলটা নিব। তাহলে এই রেফারেন্স মেরিডিয়ান এটা তো কন্টিনিউ হয়েছে এভাবে, তাই না? তাহলে আমরা এই দিক থেকে নিব যেখানে স্মলেস্ট অ্যাঙ্গেলটা পাবো আমরা। তাহলে এই দিক থেকে যদি আমরা নিই তাহলে এটা হচ্ছে রেফারেন্স মেরিডিয়ান। আর বি অবজারভারের যেটা মেরিডিয়ান, যেটা আমার সি পয়েন্ট দিয়ে যাচ্ছে, C1 পয়েন্ট দিয়ে, তাইলে এটাকে যদি আমি কে হিসেবে নাম দিই তাহলে আমার কে C1 হচ্ছে তোমার বি অবজারভারের লংজিটিউড। এখন কি বুঝছি? জি স্যার বুঝছি ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, ইকুয়েটরের প্যারালালি যদি আমরা কিছু সার্কেল কনসিডার করি বা প্লেন কনসিডার করি, যেমন ধরো এই যে এখানে একটা প্লেন দেখা যাচ্ছে এভাবে, যেটাকে আমরা বলি প্যারালাল অফ ল্যাটিটিউড বলি। এই সার্কেলটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এই সার্কেলটা এক্স্যাক্টলি ইকুয়েটরের প্যারালাল, বাট এই সার্কেলটা কিন্তু গ্রেড সার্কেল না। এটা ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ, জি স্যার তাহলে দেখো এই যে এই ইকুয়েটরের প্যারালাল আমরা কিন্তু অনেকগুলো স্মল সার্কেল পাবো। তাইলে স্মল সার্কেল গুলা ইকুয়েটরের যত কাছাকাছি থাকবে, ইকুয়েটরের কাছাকাছি যে স্মল সার্কেল গুলা থাকবে সেগুলার ডায়ামিটার রিলেটিভলি গ্রেটার হবে উইথ রেসপেক্ট টু যে সার্কেল গুলা ইকুয়েটর থেকে দূরে থাকবে, দ্যাট মিন্স পোল বরাবর থাকবে যেগুলা। এটা বুঝছি কিনা? জি স্যার। সার্কেলের কাছাকাছি হতে বাড়বে রেডিয়াস। হ্যাঁ, যেহেতু যে স্মল সার্কেল গুলা পোলের কাছাকাছি থাকবে সেগুলা ডায়ামিটার কম, আর যে স্মল সার্কেল গুলা ইকুয়েটরের কাছাকাছি থাকবে সেগুলা ডায়ামিটার বেশি। দ্যাট মিন্স ইকুয়েটর থেকে যত আমরা পোলের দিকে যাব স্মল সার্কেলের ডায়ামিটার তত কমতে থাকবে। এই যে স্মল সার্কেল গুলোর কথা বললাম এগুলোর কিছু স্পেসিফিক নাম আছে, যেটাকে আমরা জেনারেলি বলি প্যারালাল অফ ল্যাটিটিউড। প্যারালাল শব্দটা ইউজ হচ্ছে কেন? কারণ এই সার্কেল গুলো হচ্ছে ইকুয়েটরের প্যারালাল। আর প্যারালাল অফ ল্যাটিটিউড বলা হচ্ছে কেন? তাহলে দেখো এই প্রত্যেকটা সার্কেলের জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সার্কেলের জন্য ল্যাটিটিউডের ভ্যালু সেম কিনা দেখো তো একটু। যে কোনো একটা পার্টিকুলার স্মল সার্কেলের জন্য ল্যাটিটিউড সব সময় সেম কিনা এনি পয়েন্টে, ওই স্মল সার্কেলের উপর এনি পয়েন্টের ল্যাটিটিউড সেম কিনা? জি স্যার ল্যাটিটিউড স্যার ল্যাটিটিউড সেম। তো সেই কারণে আমরা এই স্মল সার্কেল গুলাকে বলি প্যারালাল অফ ল্যাটিটিউড। এটা বলার উদ্দেশ্য কি? আচ্ছা প্রথমে আমরা একটু ডেফিনেশনটা দেখে নিই। দ্য প্যারালাল অফ ল্যাটিটিউড থ্রু এ পয়েন্ট is a small circle in which a plane through that point and at right angles to the earth's axis intersects the earth's surface. তাহলে কি বললাম? প্যারালাল অফ ল্যাটিটিউডটা আমরা পাচ্ছি যেহেতু ইকুয়েটরের প্যারালাল, দ্যাট মিন্স প্রত্যেকটা স্মল সার্কেল আর্থের অ্যাক্সিস অফ রোটেশনের পারপেন্ডিকুলারলি থাকবে, ঠিক কি না?
এবং প্রত্যেকটা স্মল সার্কেল আর্থ সারফেসকে ইন্টারসেক্ট করবে। ঠিক আছে? এটা ইকুয়েটর যদি অ্যাক্সিস অফ রোটেশনের পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে এবং প্যারালাল অফ ল্যাটিটিউড বা স্মল সার্কেল যেগুলোকে বলছি সেই স্মল সার্কেল গুলা যদি ইকুয়েটরের প্যারালাল হয় তাহলে আমরা কি বলতে পারি এটা যে প্যারালাল অফ ল্যাটিটিউডও আর্থের অ্যাক্সিস অফ রোটেশনের সাথে পারপেন্ডিকুলারলি থাকবে এবং সেটা আর্থ সারফেসকে ইন্টারসেক্ট করবে। এটা বলা যায়? বুঝছি কিনা? স্যার এটা যদি আবার রিপিট করতেন স্যার। আচ্ছা, আমরা ডায়াগ্রাম থেকে দেখি। আচ্ছা, এখানে একটা ডটেড লাইন যেটা দেখা যাচ্ছে, ডটেড লাইনটাকে আমরা দেখতে পাচ্ছি। জি স্যার। এই ডটেড লাইনটা হচ্ছে আর্থের অ্যাক্সিস অফ রোটেশন। কারণ তাহলে এই অ্যাক্সিসের টপ পয়েন্টটাকে আমরা নর্থ পোল বলতেছি, বটম পয়েন্টটাকে আমরা সাউথ পোল বলতেছি, তাই তো? তাহলে দেখো ইকুয়েটর কিন্তু এই অ্যাক্সিস অফ রোটেশনের পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকতেছে ইকুয়েটরটা, তাই তো? জি স্যার। তাইলে এই প্রত্যেকটা স্মল সার্কেল যেগুলোকে আমরা প্যারালাল অফ ল্যাটিটিউড বলতেছি, প্রত্যেকটা স্মল সার্কেল যেহেতু এই ইকুয়েটরের প্যারালাল, সুতরাং প্রত্যেকটা স্মল সার্কেল এই অ্যাক্সিস অফ রোটেশনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে কিনা? জি স্যার, থাকবে এটা। হ্যাঁ, এবং এই স্মল সার্কেলগুলো অবভিয়াসলি আর্থ সারফেসকে ইন্টারসেক্ট করবে, এই যে পয়েন্টগুলোকে ইন্টারসেক্ট করতেছে। ঠিক আছে? এখন বুঝছি কিনা? জি স্যার। All the points on the parallel of latitude have the same latitude. এটা আমরা অলরেডি বলেছি। The meridians are great circles of the same diameter, while the parallel of a latitude are small circles and are of different diameters, depending upon the latitude of the place through which the parallel of latitude is drawn. তাহলে বলা হচ্ছে কি এই যে আমরা প্যারালাল অফ ল্যাটিটিউড হিসেবে যে স্মল সার্কেলগুলোকে নিব এগুলোর ডায়ামিটার ডিফারেন্ট হইতে পারে। তো ডায়ামিটার ডিফারেন্ট হবে কিসের উপর ডিপেন্ড করে? ধরো ল্যাটিটিউড যত বাড়বে, আমরা যদি এখান থেকে একটা রিলেশন বের করতে চাই তাহলে ল্যাটিটিউড যত বাড়বে প্যারালাল অফ ল্যাটিটিউডের ডায়ামিটার কমবে না বাড়বে? কমবে স্যার। কমবে না স্যার। এটা বুঝছি কিনা? ল্যাটিটিউড যত বাড়বে, তাইলে ডায়াগ্রাম থেকে দেখি ল্যাটিটিউড বাড়া মানে কি? স্মল সার্কেলটা পোলের কাছাকাছি চলে যাচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। ল্যাটিটিউড বাড়া মানে হচ্ছে কি স্মল সার্কেলটা পোলের কাছাকাছি চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওই স্মল সার্কেলগুলোর ডায়ামিটার কমবে। আর যদি ল্যাটিটিউড কমতে থাকে তাইলে প্যারালাল অফ ল্যাটিটিউডের ডায়ামিটার বাড়তে থাকবে, জাস্ট ইনভার্সলি প্রপোর্শনাল। বুঝছি কিনা? জি স্যার বুঝছি। Due to this reason, a degree of longitude has got different values at different latitudes. Higher the latitude, the smaller the value of the longitude. এই জিনিসটা বুঝছি কিনা বলো? যেমন ধরো আমরা তো ল্যাটিটিউড নিয়ে অলরেডি বললাম, ল্যাটিটিউডের যে স্টেটমেন্টটা যে অল দা পয়েন্টস অন দা প্যারালাল অফ ল্যাটিটিউড হ্যাভ দা সেম ল্যাটিটিউড, এটা তো আমরা এক্সপ্লেইন করেছি অলরেডি। আবার বলা হচ্ছে কি যে ল্যাটিটিউড যত বেশি হবে লংজিটিউডের ভ্যালু তত কমবে, এটা বুঝছি কিনা? না স্যার, এটা একটু বুঝাই দিতেন। স্যার ডায়াগ্রাম থেকে একটু বুঝাই। হ্যাঁ বলতেছি, ল্যাটিটিউড বাড়া মানে কি? ল্যাটিটিউড বাড়া মানে হচ্ছে কি স্মল সার্কেলগুলা পোলের কাছাকাছি যাচ্ছে, তাই তো? এটা বুঝছি কিনা? ল্যাটিটিউড বাড়তেছে মানে স্মল সার্কেলটা পোলের কাছাকাছি যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে যত ল্যাটিটিউড বাড়বে বলা হচ্ছে কি লংজিটিউডের ভ্যালু তত কমবে। এবার এখানে আসি, তাহলে আমরা লংজিটিউডটা কি পেয়েছিলাম? হ্যালো, লংজিটিউডটা আমরা কি বলেছিলাম? কার কার মধ্যে অ্যাঙ্গেলটা?
স্যার একটা রেফারেন্স মেরিডিয়ান আর যে কোনো একটা মেরিডিয়ান। রেফারেন্স মেরিডিয়ানের সাথে অবজারভারের মেরিডিয়ানের যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা দেখো তো এবার আমরা যদি ডায়াগ্রাম একটু খেয়াল রাখি যে অবজারভার যদি এই সার্কেলের উপর থাকে, এটাও তো একটা স্মল সার্কেল, এই সার্কেলের উপর যদি থাকে, আচ্ছা এটা বাদ দিয়ে আমরা এখান থেকে বলি অবজারভার যদি এখানে থাকে তাহলে লংজিটিউড কোনটা, এটা না? জি স্যার। আচ্ছা অবজারভার যদি আবার ইমিডিয়েট উপরের যে স্মল সার্কেল, ওই স্মল সার্কেলের উপর যদি থাকে অবজারভার, তাহলে আমার লংজিটিউড এটা না? জি স্যার। আবার অবজারভার যদি একদম এইদিকে থাকে এখানে এই স্মল সার্কেলের উপর, তাহলে আমার লংজিটিউড এটা কি না? জি স্যার। এখন এই যে তিনটা অবজারভারের পজিশন দেখালাম তিনটা স্মল সার্কেলের উপর, তাহলে এই তিন ক্ষেত্রেই লংজিটিউডের ভ্যালু সেম কিনা? অবজারভার কিন্তু তিনটা ডিফারেন্ট প্যারালাল অফ ল্যাটিটিউডের উপর। আচ্ছা এখানে আমি আরেকটু সেম হবে না তো স্যার লংগিটিউড? সেম হবে না স্যার, লংজিটিউড স্যার কমছে ধীরে ধীরে। কমতে থাকবে স্যার। তাইলে যত পোলের দিকে যাব আমরা তাহলে লংজিটিউড কম পাবো না? এটা কম পাচ্ছি কেন? ওই যে প্যারালাল অফ ল্যাটিটিউড কিন্তু চেঞ্জ হচ্ছে বারবার, তাই তো? প্যারালাল অফ ল্যাটিটিউড চেঞ্জ হচ্ছে, তাইলে আমরা যত পোলের দিকে যাব আমাদের লংজিটিউডের ভ্যালু কিন্তু কি হবে? ডিক্রিজ করতে থাকবে। ডিক্রিজ করবে। তাহলে দেখো যে এই স্টেটমেন্টে কি বলা ছিল যে ডিউ টু দিস রিজন এ ডিগ্রি অফ লংজিটিউড হ্যাজ গট ডিফারেন্ট ভ্যালুস এট ডিফারেন্ট ল্যাটিটিউডস। তাহলে আমরা যে তিনটা সার্কেল কনসিডার করলাম তিনটা সার্কেলেরই ল্যাটিটিউড ডিফারেন্ট না? তাহলে ওখান থেকে যেটা দেখলাম যে ল্যাটিটিউড যত বাড়তেছে লংজিটিউডের ভ্যালু তত কমতেছে এন্ড ভাইস ভার্সা। জি স্যার। হ্যাঁ, এরপর আরেকটা দেখি যে এট দ্য ইকুয়েটর, ইকুয়েটরের কি অবস্থা হবে? এট দ্য ইকুয়েটর এ ডিগ্রি অফ লংজিটিউড ইজ ইকুইভ্যালেন্ট টু এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 69 মাইলস। এটা দ্বারা আমরা কি বুঝছি? তাইলে আমরা যদি লংজিটিউডটা যেহেতু সব আমরা ইকুয়েটর বরাবর মেজার করি, আচ্ছা এখানে একটা জিনিস দেখো যে লংজিটিউড যখন আমরা এটা নিচ্ছি, এই যে এটা আচ্ছা এই লংজিটিউডের জন্য একটু খেয়াল করো, এই যে ইকুয়েটরের উপর যে লংজিটিউডটা পাচ্ছি আমরা, ইকুয়েটরের উপর এট দ্য ইকুয়েটরের উপর যে লংজিটিউডটা পাচ্ছি, এখানে যে স্টেটমেন্টটা বলা হচ্ছে কি সেন্ট্রাল অ্যাঙ্গেল যদি 1 ডিগ্রি হয়, ভালো করে একটু খেয়াল করি, এই যে কে এ ওয়ান এটাই তো আমার লংজিটিউড এ অবজারভারের জন্য। তাইলে এই যে কে এ ওয়ান, এই কে ও এ ওয়ান এই ট্রায়াঙ্গেলের জন্য সেন্ট্রাল অ্যাঙ্গেল যদি 1 ডিগ্রি হয়, সেন্ট্রাল অ্যাঙ্গেল 1 ডিগ্রি হলে আমরা এই যে এই লংজিটিউডের ভ্যালুটা পাবো পার ডিগ্রিতে 69 মাইলস করে। দ্যাট মিন্স অ্যাঙ্গুলার ডিসটেন্সটা। আবার বলি, at the equator a degree of longitude is equivalent to a distance of about 69 miles. এটা বুঝছি কিনা? জি স্যার। However, ঠিক একইভাবে লংজিটিউডের ক্ষেত্রে শুধুমাত্র আমরা পার ডিগ্রিতে 69 মাইলস পাবো হচ্ছে শুধুমাত্র যখন আমরা ইকুয়েটর বরাবর মেজার করব, এবং a degree of latitude has the constant value of 69 miles everywhere. কিন্তু ল্যাটিটিউডের ক্ষেত্রে বলা হচ্ছে যেটা যে 1 ডিগ্রি সেন্ট্রাল অ্যাঙ্গেল যদি নিই আমরা ল্যাটিটিউডের ক্ষেত্রে, ল্যাটিটিউডের জন্য আমরা সেন্ট্রাল অ্যাঙ্গেল হিসেবে যদি 1 ডিগ্রি নিই, তাহলে সেটার জন্য আমরা সব সময়
69 মাইলস পাবো অ্যাঙ্গুলার ডিসটেন্স হিসেবে এভরিহোয়ার। এটা বুঝছি কিনা? লংজিটিউডের ক্ষেত্রে বলা হচ্ছে কি শুধুমাত্র ইকুয়েটর পজিশনে আমরা 1 ডিগ্রিকে ইকুইভ্যালেন্ট করতে পারবো 69 মাইলস এর সাথে অ্যাঙ্গুলার ডিসটেন্স। কিন্তু ল্যাটিটিউডের ক্ষেত্রে আমরা যে কোনো পজিশনে বা যে কোনো অ্যাঙ্গেলে আমরা এই 1 ডিগ্রিকে ইকুইভ্যালেন্ট করতে পারবো বা কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারবো 69 মাইলস এর সাথে। এটা বুঝছি আমরা? হ্যালো, স্যার ডায়াগ্রাম দিয়ে একটু বোঝাই দিলে ভালো হতো। আচ্ছা ঠিক সেম ডায়াগ্রামে যদি যাই আমরা, এই কে এ1 যেটা, এটা তো ইকুয়েটর বরাবর অ্যাঙ্গুলার ডিসটেন্সটা না ইকুয়েটর বরাবর? জি স্যার। জি স্যার। তাইলে এই ডিসটেন্স আর এই ডিসটেন্সটা কি সেম হবে? উপরের যে ডিসটেন্স অ্যাঙ্গুলার ডিসটেন্স আর কি, ডিসটেন্স বলতে আমি বোঝাচ্ছি অ্যাঙ্গুলার ডিসটেন্স সেম হবে? না স্যার। না সেম তো হবে না স্যার। কিভাবে হবে? একটা ইকুয়েটরের উপর নিচ্ছি আর একটা নিচ্ছি ইকুয়েটরের উপরে, সেম হবে? না স্যার, না, কিছুটা স্যার। হলো কম হবে। দুইটা সার্কেলের ডায়ামিটার কি সেম? যদি সেম হয় সেক্ষেত্রে সেম হবে, কিন্তু দুইটা সার্কেলের ডায়ামিটার কি সেম? না স্যার। না স্যার। হ্যাঁ, তাইলে বলা হচ্ছে কি ওই যে ডিগ্রির সাথে অ্যাঙ্গুলার ডিসটেন্সের যে রিলেশনটা, দ্যাট মিন্স 1 ডিগ্রি এট সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ ইকুইভ্যালেন্ট টু 69 মাইলস এট দা, কোথায় 69 মাইলস এট দা লঙ্গিটিউড। এট দা ইকুয়েটর পজিশন, ইকুয়েটর পজিশন। তাই না? এট দা ইকুয়েটর পজিশন। তাহলে লংজিটিউডের ক্ষেত্রে দেখো প্যারালাল অফ ল্যাটিটিউডের চেঞ্জের কারণে, দ্যাট মিন্স ল্যাটিটিউডের চেঞ্জের কারণে যেহেতু লংজিটিউডটা কি হচ্ছে, ভেরি হচ্ছে, তাইলে আমরা শুধুমাত্র ইকুয়েটর পজিশনে লংজিটিউডের ক্ষেত্রে আমরা রিলেশনটা মেনটেন করতে পারি, অন্য কোন লংজিটিউডের ক্ষেত্রে আমরা সেটা মেনটেন করতে পারি না। এই কারণে বলে দেওয়া আছে এট দ্য ইকুয়েটর the degree of longitude is equivalent to 69 miles as angular distance at the equator. Clear? কিন্তু সেই সমস্যাটা কিন্তু ল্যাটিটিউডের ক্ষেত্রে নাই। ল্যাটিটিউড আমরা যতই নিই না কেন, যে কোনো পজিশনে নিই না কেন, সব সময় আমরা সেন্ট্রাল ওয়ান অ্যাঙ্গেলের জন্য অ্যাঙ্গুলার ডিসটেন্স হিসেবে আমরা সব সময় 69 মাইলস পাবো। বুঝা গেছে? আরেকটা জিনিস যদি বলি, এটাকে আমরা ডিপারচার বলেছিলাম, the distance between 2 points on a parallel of latitude। তাহলে প্যারালাল অফ ল্যাটিটিউডের উপর যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে যদি আমরা শর্টেস্ট ডিসটেন্সটা নিতে চাই, অর্থাৎ সাপোজ এটা একটা প্যারালাল অফ ল্যাটিটিউড, ধর আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটার মধ্যে আমরা ডিসটেন্সটা মেজার করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিভাবে নিব? যেটাকে আমরা ডিপারচার বলেছিলাম আগে, আমি এর আগে একবার এক্সপ্লেন করেছিলাম। ডিপারচার ইকুয়ালস টু cos of latitude into multiplied by difference of longitude। তাহলে দেখো ওই প্যারালাল অফ ল্যাটিটিউডের উপর দুইটা ডিফারেন্ট প্লেস, তাই না? ডায়াগ্রাম আমরা কি দেখালাম? একটা সিঙ্গেল প্যারালাল অফ ল্যাটিটিউডের উপর দুইটা ডিফারেন্ট প্লেস, দ্যাট মিন্স ডিফারেন্ট পজিশনে প্লেস। একই প্যারালাল অফ ল্যাটিটিউডের উপর দুইটা ডিফারেন্ট পজিশনের দুইটা প্লেস বা অবজারভার আমরা কনসিডার যদি করি, তাইলে ল্যাটিটিউড ভ্যালুটা কনস্ট্যান্ট, তাই না? এদিকে যত ল্যাটিটিউড এদিকেও ঠিক ততই ল্যাটিটিউড, ল্যাটিটিউড সেম। তাইলে cos of latitude multiplied by difference in longitude, cos of latitude multiplied by difference of longitude। তাহলে ডিফারেন্স অফ লংজিটিউডটা কিভাবে পাবো? এই যে এটা এই লংজিটিউড মাইনাস এই লংজিটিউড করলে আমরা এই অ্যাঙ্গেলটা জেনে যাব না? জি স্যার। তাহলে আমরা এটার মাধ্যমে ওই দুটা পয়েন্টের মধ্যে
ডিসটেন্সটা আমরা মেজার করতে পারবো। The shortest distance between 2 points on a parallel of latitude. The shortest distance measured along the surface of the earth between two places is the length of the arc of the great circle joining them. এটা আমরা ফার্স্ট স্লাইডে বলেছিলাম। এবার আসি আমরা এই যে প্যারালাল অফ ল্যাটিটিউড যে এতক্ষণ আমরা বললাম, এগুলোর কিন্তু কিছু প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স আছে যেটা আমরা এই ডায়াগ্রাম থেকে ক্লিয়ার করতে পারবো। এই প্যারালাল অফ ল্যাটিটিউডের উপর বেস করে আমরা আর্থকে বা টেরেস্ট্রিয়াল স্ফিয়ারকে বিভিন্ন জোনে ভাগ করতে পারি ডিপেন্ডিং অন দা প্যারালাল অফ ল্যাটিটিউড, যেটাকে আমরা বলি জোনস অফ দা আর্থ। কিভাবে সেটা একটু খেয়াল করে ডায়াগ্রামটা, উপরে হচ্ছে পি পয়েন্ট, দ্যাট মিন্স নর্থ পোল, নিচে হচ্ছে পি প্রাইম সাউথ পোল। এটা প্রথমে একটু খেয়াল করি, উপরে হচ্ছে পি নর্থ পোল, নিচে হচ্ছে পি প্রাইম সাউথ পোল। বলা হচ্ছে কি দা আর্থ has been divided into certain zones depending upon the parallel of latitude of certain value above and below the equator. তাহলে মাঝখানেরটা হচ্ছে ইকুয়েটর। তাহলে ইকুয়েটরের উপরে কিছু জোন থাকবে, ইকুয়েটরের নিচে কিছু জোন থাকবে, এবং এই প্রত্যেকটা জোনের ক্যারেক্টারিস্টিক্স একটা আরেকটার সাথে ডিফারেন্ট হবে। the parallel of latitude 23 degree 27.5 minute north of equator. North of equator means উপরের দিকে, তাই না? জি স্যার। নর্থ অফ ইকুয়েটর মানে হচ্ছে উপরের দিকে, আর সাউথ অফ ইকুয়েটর মিন্স নিচের দিকে। তাহলে the parallel of latitude 23 degree 27.5 মিনিট নর্থ অফ ইকুয়েটর। এই অ্যাঙ্গেলটা কিসের অ্যাঙ্গেল বলো তো? অ্যাঙ্গেলটার নাম কি? ল্যাটিটিউড। এই অ্যাঙ্গেলটার নাম ল্যাটিটিউড নাকি লংজিটিউড? ল্যাটিটিউড। এটা বুঝছি কিনা সবাই? ওকে, তাইলে বলা হচ্ছে কি the parallel of latitude, that means যে স্মল সার্কেলটা 23 ডিগ্রি 27.5 মিনিট ল্যাটিটিউডে থাকবে, that means north of equator, is known as the Tropic of Cancer. Tropic of Cancer, এই যে এখানে দেখা যাচ্ছে Tropic of Cancer। এই প্যারালাল অফ ল্যাটিটিউডের নাম হচ্ছে Tropic of Cancer। The parallel of latitude 23 degree 27.5 minute south of equator, ইকুয়েটরের সাউথে, is known as the Tropic of Capricorn। এই যে এটা দুইটাই কিন্তু দুইটারই ল্যাটিটিউড সেম বাট ডিরেকশন ডিফারেন্ট। একটার ল্যাটিটিউড পজিটিভ আর একটা ল্যাটিটিউড হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ ল্যাটিটিউডের প্যারালাল অফ ল্যাটিটিউডটাকে বলা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, নেগেটিভ ল্যাটিটিউডের প্যারালাল অফ ল্যাটিটিউডটাকে বলা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। The belt or zone of Earth between these two tropics is known as the torrid zone. তাহলে টরিড জোন বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? the belt or zone of Earth between these two tropics। তাহলে একটা ট্রপিক হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার আর একটা ট্রপিক হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। তাহলে বলা হচ্ছে কি এই দুইটা প্যারালাল অফ ল্যাটিটিউডের মাঝখানের যে জোনটা বা যে বেল্টটা সেটাকে বলা হচ্ছে টরিড জোন। তার মানে কোনটা? এটা না? হ্যাঁ, টরিড জোন। The parallel of latitude 66 degree 32.5 minute north of equator is called the Arctic Circle। উপরেরটা ঠিক একইভাবে নিচে একটা পাবো Antarctic Circle। Antarctic Circle, the belt between the Tropic of Cancer and the Arctic Circle is known as the North Temperature Zone। কোনটার কথা বলতেছে? এই যে সরি এভাবে দেখাই, এই জোনটা, তাই না?
while the belt between the Tropic of Capricorn and the Antarctic Circle is known as the South Temperature Zone. তাহলে আমার এটা হচ্ছে South Temperature Zone. The belt between the Arctic Circle and the North Pole is called the North Frigid Zone. আর এটা হচ্ছে তোমার North Frigid Zone, আর এটা হচ্ছে তোমার South Frigid Zone. Clear? Yes, sir. হ্যাঁ, spherical triangle and its characteristics. এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেখবো, এগুলা বেসিক্যালি কাজে লাগবে হচ্ছে আমরা যখন কোঅর্ডিনেট সিস্টেম বলেছিলাম তখন আমরা এটা দেখেছিলাম যে কিছু কিছু সিস্টেমে, যেমন ধরো হরাইজন সিস্টেমের ক্ষেত্রে এজিমুথ এবং অল্টিটিউড যে প্যারামিটারগুলো আমরা আমাদের জানা লাগতো সেগুলো আমরা কিন্তু ডিরেক্টলি বের করতে পারতাম ফিল্ড অবজারভেশনের মাধ্যমে, তাই তো? মনে আছে কিনা? মনে আছে এগুলা? হরাইজন সিস্টেমের জন্য যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট গুলা ছিল, দ্যাট মিন্স এজিমুথ অল্টিটিউড, এগুলো আমরা ডাইরেক্টলি ফিল্ড অবজারভেশনের মাধ্যমে মেজার করতে পারতাম, তাই তো? জি স্যার। যেটা আমরা ওই যে কম্পারিজন অফ দা কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এক্সপ্লেইন করেছিলাম। জি স্যার। আর যেমন ধরো অন্যান্য যে সিস্টেমগুলো ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েটোরিয়াল সিস্টেম বা ডিপেন্ডেন্ট ইকুয়েটোরিয়াল সিস্টেম, ওখানে আমরা যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট গুলো পেয়েছিলাম, যেমন ধরো রাইট অ্যাসেনশন, আওয়ার অ্যাঙ্গেল, ডিক্লিনেশন, এগুলা কিন্তু মেজার করার জন্য ডাইরেক্ট কোনো ফিল্ড অবজারভেশন মেথড নাই। তাহলে এগুলো আমরা মেজার করতে পারবো কিভাবে? তখন আমরা কি বলেছিলাম যে আমরা কিছু ফর্মুলা ইউজ করে, ইনডিরেক্ট কিছু ফর্মুলা ইউজ করে আমরা ইনডিরেক্টলি সেই প্যারামিটার গুলোকে বের করতে পারি, এটা বলেছিলাম, মনে আছে? ভুলে গেছো নাকি? এই যে right ascension and declination can be computed from the solution of the astronomical triangle. তাহলে astronomical triangle এর solution procedure এর মাধ্যমে আমরা ইনডিরেক্টলি রাইট ascension, hour angle, declination এগুলো বের করতে পারি, ঠিক আছে? তাহলে এই যে সলিউশন অফ astronomical triangle, এই astronomical triangle এর সলিউশনটা জানার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে spherical triangle এর ক্যারেক্টারিস্টিক্স গুলো। spherical triangle থেকে আমরা astronomical triangle এ যাব, তো সেই ম্যাথমেটিক্যাল প্রসিডিউর গুলো আমরা একটু দেখবো এখন। প্রথমে আসি spherical triangle কাকে বলে? A spherical triangle is that triangle which is formed upon the surface of a sphere by the intersection of three arcs of great circles, and the angles formed by the arcs at the vertices of the triangle are called the spherical angles of the triangle. এই যে ট্রায়াঙ্গেলটা একটু খেয়াল করি, এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। নরমালি প্লেনার যে ট্রায়াঙ্গেল গুলা, প্লেনার ট্রায়াঙ্গেল যেগুলা, প্লেনার ট্রায়াঙ্গেল গুলা দেখতে এরকম হয় না? আর এটাকে বলা হচ্ছে কি স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। দুটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? আচ্ছা স্যার। সাইডের মধ্যে কি ধরনের ডিফারেন্স সাইড গুলা? একটা হলো স্যার কার্ভ, একটা হচ্ছে তোমার আমরা যদি জাস্ট এভাবে যদি একটু বলি, তাহলে দেখো এটা হচ্ছে কর্ড না? কর্ড। জি স্যার। আর এটা হচ্ছে আর্ক, তাই তো? ডিফারেন্সটা এই জায়গাতেই। আমরা প্লেনার সারফেসের ক্ষেত্রে এগুলাকে কর্ড হিসেবে ধরি, মানে যদি আমরা কম্পেয়ার করি আর কি, কিন্তু বেসিক্যালি আমরা স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রির ক্ষেত্রে আমরা সেগুলাকে কি হিসেবে ধরবো? আর্ক। আর্ক হিসেবে। আচ্ছা সরি, আমাকে 2 মিনিট একটু সময় দাও, তোমরা কানেক্টেড থাকো।
স্যার কিছু শুনতে পাচ্ছি না। আর কিছু বলতেছো না তো? স্যার ব্রেক নিচ্ছে একটু। স্যার তো বললো 2 মিনিট পর আসছে। না, আসে নাই। হ্যালো, জি স্যার, শোনা যায়। শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার। Okay. তাইলে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল বলতে ধরো আমরা এখানে এবিসি যদি একটা ট্রায়াঙ্গেল নিই, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল, তাহলে এখানে প্রত্যেকটা সাইড হচ্ছে তোমার অ্যাজ এ আর্ক ডিসটেন্স বা অ্যাঙ্গুলার ডিসটেন্স, তাই তো? এই প্রত্যেকটা আর্ক বা অ্যাঙ্গুলার ডিসটেন্স, দ্যাট মিন্স এ বি বি সি সি এ, এই তিনটা ডিফারেন্ট আর্কই কিন্তু হচ্ছে তিনটা গ্রেড সার্কেলের উপর। এ বি হচ্ছে একটা গ্রেড সার্কেলের উপর একটা আর্ক, সিও হচ্ছে একটা গ্রেড সার্কেলের উপর একটা আর্ক, এবং বিসিও হচ্ছে একটা গ্রেড সার্কেলের উপর একটা আর্ক। বুঝছি কিনা? তাহলে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্যে যেটা ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে কি প্রত্যেকটা আর্ক বা অ্যাঙ্গুলার ডিসটেন্স অবভিয়াসলি গ্রেড সার্কেলের উপর হইতে হবে, তাহলে আমরা শর্টেস্ট ডিসটেন্সটা মেজার করতে পারবো। এবং দেখো যে আমরা যদি প্রত্যেকটা অ্যাঙ্গেলের একটা নাম দিই, যে অ্যাঙ্গেলটাকে অবশ্য আমি দুইভাবে রিপ্রেজেন্ট করবো, আপাতত আমরা এভাবে দেখি। এটা ধরো বি অ্যাঙ্গেল, এটা হচ্ছে সি অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমার এ অ্যাঙ্গেল। তাহলে এ অ্যাঙ্গেলের অপোজিট হচ্ছে এ সাইড, বি অ্যাঙ্গেলের অপোজিট হচ্ছে বি সাইড, এবং সি অ্যাঙ্গেলের অপোজিট হচ্ছে সি সাইড। ঠিক আছে? এই হচ্ছে একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। এরপর আসি, স্ফেরিক্যাল অ্যাঙ্গেল ইজ অ্যান অ্যাঙ্গেল বিটুইন টু গ্রেড সার্কেলস and is defined by the plane angle between the tangents to the circles at their point of intersection. তাহলে এখানে দেখো স্ফেরিক্যাল অ্যাঙ্গেলটা আমরা কিভাবে মেজার করতেছি। আমরা ডায়াগ্রামে আবার যাই। এই যে একটু আগেই আমি যে অ্যাঙ্গেলগুলো দেখিয়েছিলাম, এই যে জাস্ট এই বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল, এই যে আমরা এ বি সি তিনটা অ্যাঙ্গেল দেখিয়েছি, এই অ্যাঙ্গেলগুলা বেসিক্যালি কার কার মধ্যে ছিল বলতো? গ্রেড সার্কেলের মধ্যে। এটা গ্রেড সার্কেলের মধ্যে। মানে দুইটা গ্রেড সার্কেলের মধ্যে, তাই তো? দ্যাট মিন্স আমরা যদি আরেকটু সিম্পলি বলি, দুইটা আর্কের মধ্যে, তাই না? জি স্যার। অ্যাঙ্গেলগুলো হচ্ছে দুইটা আর্কের মধ্যে। কিন্তু আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি এভাবে, যে এ পয়েন্টে যদি আমরা একটু খেয়াল করি, এ পয়েন্ট আমরা কি করলাম, এই প্রত্যেকটা আর্কের উপর আমরা একটা ট্যানজেন্ট ড্র করলাম। তাইলে এই ট্যানজেন্ট, যেমন ধরো এ পয়েন্টে এ টু যে ট্যানজেন্টটা এবং এ পয়েন্টে এ ওয়ান যে ট্যানজেন্ট, অর্থাৎ এ টু ট্যানজেন্ট যেটা, এটা হচ্ছে তোমার
এসি আর্কের উপর এসি আর্কের ট্যানজেন্ট, আর এ ওয়ানটা হচ্ছে তোমার এ বি আর্কের ট্যানজেন্ট। ট্যানজেন্ট দুইটা তো বুঝছি নাকি? জি স্যার। তাহলে দেখো এই দুইটা আর্কের উপর যখন আমি ট্যানজেন্ট গুলা ড্র করব, এই ট্যানজেন্ট গুলা একই প্লেনে চলে আসবে কিনা, একই হরাইজন্টাল প্লেনে চলে আসবে কিনা। এ পয়েন্ট হচ্ছে কি এসি এবং এবি, এই দুইটা আর্কের কমন পয়েন্ট, পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাই না? জি স্যার। এবি এবং এসি এই দুইটা আর্কের পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে আমার এ। তাহলে যদি আমি এ পয়েন্টে এই যে এবি আর্কের উপর একটা ট্যানজেন্ট এবং এসি আর্কের উপর যদি একটা ট্যানজেন্ট ড্র করি, এই দুইটা ট্যানজেন্ট এরা সেম প্লেনে থাকবে না, দ্যাট মিন্স হরাইজন্টাল প্লেনে। জি স্যার, সেম প্লেনে থাকবে। যদি সেম প্লেনে থাকে তাহলে দেখো এখন অ্যাঙ্গেল যেটা নিব আমরা সেটা হচ্ছে এই দুটো ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল। এখন এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝছি কিনা। একটা হচ্ছে এ পয়েন্টের এই অ্যাঙ্গেল, এই যে ভিতরে যে অ্যাঙ্গেলটা দেখাচ্ছিলাম আমি, এই অ্যাঙ্গেলটা আমরা নিচ্ছিলাম হচ্ছে তোমার দুইটা আর্কের মধ্যে, ঠিক আছে? জি স্যার। আর এখন যেটা অ্যাঙ্গেল নিচ্ছি দুইটা তাহলে আমরা ট্যানজেন্টের মধ্যে। অ্যাঙ্গেলটাকে আরো সিম্পলিফাই করলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, যে আমরা কি করলাম এই পয়েন্ট অফ ইন্টারসেকশন যেটা, দ্যাট মিন্স এ পয়েন্ট আমরা ওই যে দুইটা আর্ককে সে ইন্টারসেক্ট করছে ওই দুইটা আর্কের উপর আমরা দুইটা ট্যানজেন্ট ড্র করলাম। এই দুইটা ট্যানজেন্ট যেহেতু সেম প্লেনে থাকবে, সুতরাং আমরা ওই দুইটা ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা পাবো সেটাকে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল হিসেবে কনসিডার করব। এখন বুঝছি। এখন আমরা যতবারই স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলবো ততবারই আসলে ট্রায়াঙ্গেল বলতে আমরা এটাকে বুঝবো। বুঝাইছি? এটাতে স্যার অ্যাঙ্গেলের মান বড় হয়ে যাবে না? বুঝি নাই। অ্যাঙ্গেলের মান স্যার বড় হয়ে যাবে না? আচ্ছা, বড় হোক ছোট হোক, আমার মেইন কনসার্ন হচ্ছে কি এই প্রিন্সিপাল আমরা সব ক্ষেত্রে ইউজ করব। বুঝতে পারছি কিনা? স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রির মেইন প্রিন্সিপাল হচ্ছে এটা যে স্ফেরিক্যাল অ্যাঙ্গেল গুলো নিব আমরা জাস্ট ট্যানজেন্টের উপর, ট্যানজেন্টদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাই আমরা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল বলবো। স্ফেরিক্যাল অ্যাঙ্গেল, সরি স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল না, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল তো হোল এই ডায়াগ্রাম হচ্ছে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল, আর এই প্রত্যেকটা সিঙ্গেল অ্যাঙ্গেল হচ্ছে আমার স্ফেরিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে? জি স্যার। এরপর আসি প্রপার্টিজ অফ স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। এনি অ্যাঙ্গেল, তাইলে দেখো স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল এবং প্লেন অ্যাঙ্গেল, প্লেন ট্রায়াঙ্গেলের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স থাকবে, আবার কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টিজ গুলো কমন থাকবে। যেমন ধরো এনি অ্যাঙ্গেল ইজ লেস দেন টু রাইট অ্যাঙ্গেলস অফ phi. Two right angles means 180 না? Any angle is less than two right angle. আচ্ছা, এই প্রপার্টিটা কি প্লেনার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ছিল? স্যার বুঝিনি, আরেকবার একটু বলেন। Any angle, any single angle is less than two right angle. এটা তো বুঝছি। তারপর আচ্ছা, এই প্রপার্টিসটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল এবং প্লেনার ট্রায়াঙ্গেলের মধ্যে সেম কিনা? সেম। সেম, এক্স্যাক্টলি। এরপর হচ্ছে কি the sum of three angles is less than six right angles. Six right angles means 60 না 65 এটা কি না? 540 জি স্যার। তাই না? 3 18 54 6 right angle মানে 6 নয়? জি স্যার বুঝছি। The sum of three angles is less than 540 and greater than two right angles, that means 180. অনেক। তাহলে এটা কিন্তু প্লেনার ট্রায়াঙ্গেলের সাথে একটু ডিফারেন্ট আছে, তাই না? জি স্যার।
the sum of any two sides, the sum of any two sides is greater than the third one. এটা কমন। এটা কমন, এটা তো বুঝছি। জি স্যার। The smaller angle is opposite to the smaller side and vice versa. এটাও কমন। If the sum of any two sides, if the sum of any two sides is equal to two right angle, that means 180. The sum of the angles opposite to them is also two right angles. এখানে আবার বলি, দুইটা সাইড, এখানে আমরা বারবার এটা বুঝবো যে সাইড মানে আসলে এগুলা জাস্ট শুধুমাত্র শুধু ডিসটেন্স না, সাইড বলতে বোঝাচ্ছে আসলে অ্যাঙ্গুলার ডিসটেন্স। আমরা সব সময় ডিসটেন্স বলতে এখানে কি বুঝবো, অ্যাঙ্গুলার ডিসটেন্স। ইফ দ্য সাম অফ এনি টু সাইডস ইজ ইকুয়াল টু, যদি যে কোনো দুইটা সাইডের সামেশন যদি কি হয় 180 হয়, তাইলে ওই দুইটা সাইডের অপোজিট যে অ্যাঙ্গেল গুলা, সেই অ্যাঙ্গেল দুইটারও সামেশন কি হবে 180 হবে। বুঝা গেছে? বুঝি নাই। আবার বলি, যে কোনো দুইটা সাইডের সামেশন যদি 180 ডিগ্রি হয়, এটা বুঝছি কিনা? অ্যাঙ্গুলার ডিসটেন্স। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সাইডস বলতে বারবার বলতেছি অ্যাঙ্গুলার ডিসটেন্স। তাহলে যে কোনো দুইটা সাইডের সামেশন যদি 180 ডিগ্রি হয়, তাহলে ওই দুইটা সাইডের অপোজিট যে দুইটা অ্যাঙ্গেল থাকবে, ওই দুইটা অ্যাঙ্গেলের সামেশনও কি হবে 180 হবে। এখন বুঝছি? এইটাকে চিত্রতে বোঝানো যাবে? ফিগারে বুঝাইলে ভালো হইতো। আচ্ছা, ডায়াগ্রাম তো একটা আছে এইদিকে। বলা হচ্ছে কি যে if the sum of any two sides, তাহলে যে কোনো দুইটা সাইড নিলাম, ধরো আমরা বি আর সি নিলাম, তাহলে এই দুইটা সাইডের সামেশন যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা সাইডের সামেশন 180 ডিগ্রি মানে কি? আচ্ছা, এটা বুঝছি কিনা দেখো, যে the sum of the angles opposite to them, তাইলে এই সাইড দুইটার অপোজিট অ্যাঙ্গেল বলতে আমরা বিসি নিলাম, তো তাইলে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, এগুলো তো আমরা অ্যাঙ্গেলে পাচ্ছি নাকি? আচ্ছা, আর এখানে দেখো অ্যাঙ্গুলার ডিসটেন্সটা আমরা নরমালি ধরো কিলোমিটার বা মাইল এভাবেই আমরা পাইতে পারি। এখন দেখো এই প্রত্যেকটা আর্কের জন্য একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল আছে কিনা? যেমন ধরো এবি, এটা একটা আর্ক না, তো এই আর্কের জন্য একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল পাবো? কোত্থেকে পাবো বলো তো, কোত্থেকে পাবো? এই আর্কটা তো একটা গ্রেট সার্কেলেরই আর্ক নাকি? সরি, ধরো আমরা এই আর্ক, এটা হচ্ছে আমার ধরো এবি, সাপোজ এই আর্কটা ধরলাম আমরা এবি, তাহলে এই যে এবি আর্ক, এটার একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল আছে না? এই যে অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে, বি আর সি পয়েন্টের যে দুইটা হচ্ছে ব্যাসার্ধ তাদের মধ্যে অতিক্রম, এটা হচ্ছে ও। তাহলে দেখো এই যে এবি আর্কের সেন্ট্রাল অ্যাঙ্গেল এবং এসি আর্কের সেন্ট্রাল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল গুলোর সামেশন। এখন বুঝছি? তাইলে আমরা কিছু প্রপার্টি পাচ্ছি প্লেন ট্রায়াঙ্গেলের সাথে সেম, কিছু পাচ্ছি একটু ডিফারেন্ট। তাহলে মোটামুটি এই প্রপার্টিজ গুলো মেনটেন করতে হবে। যেমন তোমাদের যখন কোনো স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল যখন সলভ করতে দেওয়া হবে, তখন কেউ যদি কোনো ধরনের ইন্টেনশনাল বা আনইনটেনশনাল যদি কোনো এরর আসে বা ভুল আসে, তাইলে সে এই প্রপার্টি গুলোর মাধ্যমে চেক করতে পারবে। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এবার আসি আমরা কিছু পার্টিকুলার ফর্মুলা দেখবো, ডিরেক্ট কিছু ফর্মুলা, যেগুলা কয়েকটা ফর্মুলা আমরা অলরেডি জানি। আসলে the 6 quantities involving 3 angles and 3 sides, 3 angles বলতে বোঝাচ্ছে কি, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটা অ্যাঙ্গেল হচ্ছে ক্যাপিটাল এবিসি এবং তিনটা সাইড হচ্ছে স্মল এবিসি।
এবং এখানে সবসময় মনে রাখবা এখানে যে স্ফেরিক্যাল অ্যাঙ্গেল গুলার কথা বলা হচ্ছে এবিসি, এগুলো সবগুলো হচ্ছে তোমার ওই দুটো ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল, প্লেনার অ্যাঙ্গেল, দুইটা ট্যানজেন্টের মধ্যে যেটা প্লেনার অ্যাঙ্গেল সেটাই। Out of this, if three quantities are known, the other three can very easily be computed by the use of the following formula in spherical trigonometry. বলা হচ্ছে কি এই ছয়টা আননোন কোয়ান্টিটিস এর মধ্যে যদি যে কোনো তিনটা জানা থাকে তাহলে আমরা বাকি তিনটা ইজিলি বের করতে পারি এই ফর্মুলাগুলো ইউজ করে। সাইন ফর্মুলা, কোসাইন ফর্মুলা, এটা তো আমরা জানি অলরেডি নাকি, এগুলো পরিচিত আমাদের কাছে। জি স্যার। আর বাকি যে ফর্মুলাগুলো এখানে দেখতে পাবো ফর কম্পিউটেশন পারপাস, এগুলো হচ্ছে জাস্ট সবগুলা অল্টারনেটিভ ফর্মুলা, এবং এই ফর্মুলাগুলো কিন্তু আমার সাইন বা কোসাইন ফর্মুলা থেকে আসে। এগুলো সবগুলো হচ্ছে অল্টারনেটিভ ফর্মুলা। এগুলো তোমরা যখন স্ফেরিক্যাল জিওমেট্রি পড়বা, স্ফেরিক্যাল জিওমেট্রি, তখন এই জিনিসগুলো তোমরা ডিটেইলস আরো পড়তে পারবা। তো আপাতত আমরা এতটুকু বুঝি যে এটা সাইন ফর্মুলা, এটা কোসাইন ফর্মুলা, আর বাকি যে ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে অল্টারনেটিভ ফর্মুলা। অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে এখানে, যখন যেটা সুবিধা সেটা আমরা ইউজ করতে পারবো। এবার আসি আমরা স্ফেরিক্যাল অ্যাক্সেস। স্ফেরিক্যাল অ্যাক্সেসটা কি? টার্ম থেকে যেটা আমরা বুঝতেছি যে অ্যাক্সেস মিন্স কোন একটা কোয়ান্টিটি হয়তো অ্যাক্সেস থাকতে পারে, কোনো একটা অ্যাঙ্গেলের কোয়ান্টিটি বা কোন একটা সাইডের কোয়ান্টিটি অ্যাক্সেস থাকতে পারে, এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে ডেফিনেশন কি বলতেছে? the sum of the three angles exceeds two right angles by an amount known as spherical axis. কি বুঝলাম? the sum of the three angles, এই ডেফিনেশনটাও কিন্তু স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রির ক্ষেত্রে দেওয়া হচ্ছে। the sum of the three angles exceeds two right angles। আচ্ছা, আমরা প্রপার্টিসে কি দেখেছিলাম? এই যে সেকেন্ড প্রপার্টি যেটা ছিল the sum of the three angles, লাস্টে যে ইনফরমেশনটা ছিল the sum of the three angles greater than two right angle, তাই তো? তাহলে রেঞ্জটা হচ্ছে আমার কি, এই সাম অফ থ্রি অ্যাঙ্গেলটা 180 থেকে বড় হতে হবে আর 540 থেকে ছোট হতে হবে, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, তাই তো? তাইলে লাস্টের যেটা প্রভিশন, দ্যাট মিন্স দ্য সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস গ্রেটার দেন 180 ডিগ্রি, এটা যদি আমরা এই স্ফেরিক্যাল অ্যাক্সেস এর ক্ষেত্রে ইউজ করি, দ্য সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস এক্সিডস two right angles by an amount known as spherical axis। খুব সিম্পলি যদি বলি, ধরো তিনটা স্ফেরিক্যাল অ্যাঙ্গেলের মধ্যে সামেশন পাইলাম আমরা 200, তিনটা স্ফেরিক্যাল অ্যাঙ্গেলের সামেশন পাইলাম আমরা কত? 200 ডিগ্রি। তাইলে এক্সিডস টু রাইট অ্যাঙ্গেলস, তাহলে এখান থেকে যদি আমি 180 বাদ দিই তাহলে পাচ্ছি কত? 20 ডিগ্রি। তাহলে এই 20 ডিগ্রিটা কি? এই 20 ডিগ্রিটাই হচ্ছে বেসিক্যালি স্ফেরিক্যাল অ্যাক্সেস। অর্থাৎ স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটা স্ফেরিক্যাল অ্যাঙ্গেল যদি টু রাইট অ্যাঙ্গেলস বা 180 কে যদি ক্রস করে বা এক্সিড করে, তাহলে কি পরিমাণ এক্সিড করলো সেই কোয়ান্টিটিটাই হচ্ছে আমার স্ফেরিক্যাল অ্যাক্সেস। সিম্পলি the magnitude of the spherical axis is expressed in degrees by the expression। আমরা বিভিন্ন ভাবে এটা বের করতে পারি, খুব সিম্পল হচ্ছে এভাবে যেটা আমরা দেখালাম, এই যে SE spherical axis SE দিয়ে রিপ্রেজেন্ট করি a plus b plus c minus 180। তাহলে তিনটা ট্রায়াঙ্গেলের সামেশন থেকে যদি আমরা 180 বাদ দিই, যেটা পাবো সেটা হচ্ছে আমার স্ফেরিক্যাল অ্যাক্সেস। এটা আমরা চাইলে এভাবেই বের করতে পারি। Spherical axis equals to area of triangle, that means area of spherical triangle into 180 divided by 5r square, যেখানে ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। অথবা আরো বিভিন্ন ফরম্যাট আমরা বের করতে পারি, এখানে দেওয়া আছে, যে কোনো একটা ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো, যেখানে ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ আর ডেল হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। The area of a spherical triangle is, তাহলে আমরা একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করতে পারি? খুব সিম্পল একটা ফর্মুলা, যে পাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ আর রেডিয়াস অফ দ্য স্ফিয়ার,
এবিসি হচ্ছে তিনটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের স্ফেরিক্যাল অ্যাঙ্গেল। দ্যাট মিন্স বেসিক্যালি এই পার্টটা হচ্ছে আসলে এসি, এই যে পাশে এখানে দেখানো হচ্ছে এসি and divided by 180 ডিগ্রি। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা ডাইরেক্টলি কোন একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে কি কি জানতে হবে? তিনটা অ্যাঙ্গেল জানতে হবে বা স্ফেরিক্যাল অ্যাক্সিস জানতে হবে এবং রেডিয়াস অফ দা আর্থ বা রেডিয়াস অফ দা স্ফিয়ার জানতে হবে। তাহলে আমরা ওই স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে পারবো। এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে কনভার্সন, এগুলো আমাদের সব ক্ষেত্রে লাগবে। এই কনভার্সন গুলা এই টোটাল অ্যাস্ট্রোনমিক্যাল জিওমেট্রি যে কোনো প্রবলেমের ক্ষেত্রে এই কনভার্সন গুলা কাজে লাগবে। এই কনভার্সন গুলা বেসিক্যালি টাইম ভার্সেস অ্যাঙ্গেলের মধ্যে, টাইম ভার্সেস অ্যাঙ্গেল। তাহলে আমরা এক্ষেত্রে সেটাকে টাইম ভার্সেস অ্যাঙ্গেল না বলে আমরা টাইম ভার্সেস ডিগ্রি বললে ভালো হয়। অ্যাঙ্গেলের কোয়ান্টিটি, আমরা এখানে এই যে অ্যাঙ্গেল গুলো মেজার করবো, দ্যাট মিন্স স্ফেরিক্যাল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল গুলাকে আমরা দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যাঙ্গেলের কোয়ান্টিটি গুলাকে একটা হচ্ছে আইদার ডিগ্রির মাধ্যমে অথবা টাইমের রেসপেক্টে। তাহলে টাইমের রেসপেক্টটা হইলে রেঞ্জ হচ্ছে 0 to 24 আওয়ার, আর যদি ডিগ্রি রেসপেক্টটা হয় তাহলে 0 to 360 ডিগ্রি। তাহলে আমরা যদি কনভার্সন গুলো দেখি যে 24 আওয়ার্স ইকুইভ্যালেন্ট টু 360 ডিগ্রি, এটা তো সবাই জানি। 24 hours equivalent to 360 degree. জি স্যার। That means 1 hour is equivalent to 15 degree. তাহলে প্রথমটা হচ্ছে টাইমের ইউনিট আর পরেরটা হচ্ছে তোমার অ্যাঙ্গেলের ইউনিট। তাহলে 24 hours equivalent to 360 degree, 1 hour equivalent to 15 degree and 1 minute equivalent to 15 minute. তাহলে এই মিনিটটা হচ্ছে টাইমের আর এই মিনিটটা হচ্ছে অ্যাঙ্গেলের। 1 minute is equivalent to 15 minute and 1 second is equivalent to 15 second. এগুলো বুঝছি কিনা? এই কনভার্সন গুলো আমাদের মনে রাখতে হবে এই কারণেই, কারণ আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ট্রাইগোনোমেট্রি দিয়ে যে প্রবলেম গুলো সলভ করবো সব ক্ষেত্রে কিন্তু এই কনভার্সন গুলো কাজে লাগবে। The solution of right angled spherical triangle. এবার আমরা একটু দেখবো যে কোন একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল হয়, কোন একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের যে কোনো একটা স্ফেরিক্যাল অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে তার সলিউশনটা কি রকম হবে? The relationship of right angle spherical triangle are very conveniently obtained from Napier's rules of circular parts. আচ্ছা, নেপিয়ার রুলস কি আমরা নাম শুনেছি ম্যাথমেটিক্সে? করোনায় ফিজিক্স ছিল কি? ফিজিক্স বা হায়ার ম্যাথ? না স্যার, এটা পড়া হয়নি। আচ্ছা, যাই হোক, এটা স্ট্যাটিস্টিক্সে পাইতে পারো এই রুলসটা, নেপিয়ার্স রুল। আচ্ছা, যাই হোক, আমরা দেখি, সেটা দেখলে বুঝতে পারবো। তাহলে এই নেপিয়ার্স রুলটা আমরা জেনারেলি ইউজ করে থাকি যদি কোন একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের যে কোনো একটা স্ফেরিক্যাল অ্যাঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল হয়, সেক্ষেত্রে আমরা নেপিয়ার্স রুলের মাধ্যমে ওই ট্রায়াঙ্গেলটা সলভ করতে পারি। এবং এটাকে বলা হচ্ছে নেপিয়ার্স রুলস অফ সার্কুলার পার্টস। সার্কুলার পার্ট বলার মানেটা কি সেটা আমরা একটু পরেই দেখবো। ইন ফিগার, তাহলে ফিগারে আমরা যদি প্রথম ফিগারটা নিই যে এ বি সি, এটা একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। আমরা একটু আগে দেখেছি এরকম একটা ট্রায়াঙ্গেল। এখানে যেটা দেখা যাচ্ছে কি যে সি অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? সি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাই না? জি স্যার। আমরা ধরে নিলাম আর কি সি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ধরে নিলাম। দ্যাট মিন্স তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। In figure, ABC is a spherical triangle, right angled at C. Napier defines the circular parts as follows. তাহলে নেপিয়ার রুল অনুযায়ী আমরা যদি একটা সার্কেল কনসিডার করি, সার্কেলকে আমরা 5টা ভাগে ভাগ করব। 1 2 3 4 5।
এইভাবে আমরা 5টা ভাগে ভাগ করব একটা সার্কেলকে। এই 5টা সেগমেন্টের মধ্যে আমরা 5টা কোয়ান্টিটি রিপ্লেস করব। কিভাবে সেটা? আচ্ছা, কোন কোয়ান্টিটি গুলো আগে সেটা জেনে নিই। তাহলে সি যদি আমার রাইট অ্যাঙ্গেল হয়, আমি একটু পরে ডায়াগ্রামে যাই আবার, সি যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে আমরা 5টা কোয়ান্টিটি পাবো কিভাবে, যে তাহলে মোট কোয়ান্টিটি হচ্ছে 6টা। যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য টোটাল আননোন কোয়ান্টিটি কয়টা? 6টা না? 3টা অ্যাঙ্গেল 3টা সাইড, ঠিক কি না? জি স্যার। তাইলে একটা অ্যাঙ্গেল আমরা অলরেডি জানি, সিটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তাহলে একটা অ্যাঙ্গেল আমরা অলরেডি জানি, তাহলে আমাকে 3টা সাইড বের করতে হবে আর 2টা অ্যাঙ্গেল বের করতে হবে, তাই না? 3টা সাইড বের করতে হবে আর হচ্ছে 2টা অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে টোটাল 6টা প্রপার্টি আমরা বের করতে পারবো। তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে কি, যেই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল হবে ওই করেসপন্ডিং অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট যে সাইডগুলো থাকবে, তাহলে সি যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে ওই রাইট অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইডগুলো কোনগুলো? সি রাইট অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট এ বি, তাহলে আমরা একটা কোয়ান্টিটি নিলাম, সাইড এ টু ওয়ান সাইড অফ দ্য রাইট অ্যাঙ্গেল, সাইড বি টু দ্য আদার সাইড অফ দ্য রাইট অ্যাঙ্গেল। তাহলে আমরা যে কোনো অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে অ্যাডজাসেন্ট সাইডগুলো প্রথমে নিব। ধরো এখানে সি যেহেতু রাইট অ্যাঙ্গেল হিসেবে সাইড এ কে 2টা আননোন সাইড হিসেবে ধরলাম। এরপর আরেকটা সাইড বাকি আছে, ওই সাইডটাকে আমরা কমপ্লিমেন্ট হিসাবে, আরেকটা সি হয় বা অ্যাঙ্গেল, এটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। তাহলে 2টা সাইড আমরা অ্যাডজাসেন্ট সাইড হিসেবে পাচ্ছি, যে অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল তার অ্যাডজাসেন্ট সাইড হিসেবে পাচ্ছি, আর একটা সাইড নিব হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে অ্যাকর্ডিং টু নেপিয়ার্স রুল, আর একটা সাইড নিব আমরা কমপ্লিমেন্ট হিসাবে। তাহলে 3টা সাইড গেল, বাকি আছে 2টা অ্যাঙ্গেল। তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে সিটা যদি রাইট অ্যাঙ্গেল হয়, বাকি অ্যাঙ্গেল এ এবং বি, এটার অ্যাঙ্গেলের কমপ্লিমেন্ট নিব 90 মাইনাস এ, বি অ্যাঙ্গেলের কমপ্লিমেন্ট নিব 90 মাইনাস। বুঝা গেছে? 3টা সাইড 2টা অ্যাঙ্গেল। প্রথমে 2টা সাইড নিব, যে অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল তার অ্যাডজাসেন্ট পার্ট হিসাবে, সাইড হিসাবে। এরপর আমরা যেটা রাইট অ্যাঙ্গেল হিসেবে নিলাম, যে অ্যাঙ্গেলটা ওই অ্যাঙ্গেল বাদে বাকি 2টা অ্যাঙ্গেলের কমপ্লিমেন্ট নিব 2টা অ্যাঙ্গেল হিসাবে, এবং যে অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল তার অপোজিট যে সাইডটা, দ্যাট মিন্স এই ক্ষেত্রে যে সাইড সি, স্মল সি সাইড, ওই সাইডের কমপ্লিমেন্ট নিব আমরা সাইড হিসেবে, দ্যাট মিন্স 90 ডিগ্রি মাইনাস সি। টোটাল এই 5টা আননোন কম্পোনেন্টকে আমরা একটা সার্কেলের মধ্যে 5টা সেগমেন্টে বসাবো। আচ্ছা, নেওয়ার পলিসিটা কি বুঝে গেছে কিভাবে নিব? এখানে স্মল সি কি ওই অ্যাঙ্গুলার ডিসটেন্স বোঝায়? সবগুলা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসটেন্স। এখানে সাইড যেগুলা, হ্যাঁ সাইড যেগুলা সেগুলো তো আমরা অ্যাঙ্গুলার ডিসটেন্স বুঝাইলাম না, যে আমরা বের করতে পারি সাইড বলি ছোট হাতের কেন? বুঝি নাই কোথায়? এখানে 3টার মধ্যে এ আর বি দিছে বড় হাতের আর একটা সি দিছে ছোট হাতের। ও আচ্ছা, চেঞ্জ আছে অবশ্যই। যেমন ধরো এই যে এবি অ্যাঙ্গেল, হ্যাঁ বলতেছি, স্মল যেগুলা, স্মল এ বি সি হচ্ছে সাইড, আর ক্যাপিটাল এ বি সি হচ্ছে অ্যাঙ্গেল, স্ফেরিক্যাল অ্যাঙ্গেল। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা সব ক্ষেত্রে এভাবে এই প্রিন্সিপাল মেনটেন করে আমরা 5টা কম্পোনেন্টকে এভাবে রিপ্রেজেন্ট করব, এবং এই 5টা কম্পোনেন্টকে এখন আমরা এই সার্কেলের 5টা সেগমেন্টে রিপ্লেস করব। কিভাবে সেটা একটু পরেই দেখি। These 5 parts are supposed to be arranged round a circle in order in which they stand in a triangle. Thus, starting with the side A, we have in order. তাহলে আমরা যদি এই 5টা পার্টের মধ্যে যে কোনো একটা পার্টে আমরা
দিয়ে শুরু করলাম, বি ডায়াগ্রামটা একটু খেয়াল করি। এ বসাইলাম যে কোনো একটা পার্টে, এটার পরে বি, এটার পরে 90 মাইনাস এ, এটার পরে 90 মাইনাস স্মল সি, এটার পরে 90 মাইনাস বি। তাহলে আমরা সার্কুলার পার্টে সার্কেলকে 5টা পার্টে ভাগ করে এই 5টা সার্কুলার পার্টে আমরা ওই 5টা কোয়ান্টিটিকে রিপ্লেস করলাম অ্যাকর্ডিং টু নেপিয়ার রুলস। এটা বুঝছি কিনা কিভাবে বসাইছি? জি স্যার বুঝছি। হ্যাঁ। Then if any part is considered as the middle part, তাহলে আমরা যে কোনো একটা পার্টকে যদি মিডল পার্ট হিসেবে ধরি, যে কোনো একটা পার্ট, আইদার এটা 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 যে কোনো একটা পার্টকে যদি আমরা মিডল পার্ট হিসেবে ধরি, ধরো এটার এখানে যেভাবে দেখানো আছে এরকম করে আমরা যদি ধরি বোঝানোর সুবিধার্থে, বিটাকে আমরা মিডল পার্ট হিসেবে ধরলাম বি। এটা যে কোনো একটাকে ধরা যায়, যে কোনো একটা পার্টকে আমরা মিডল পার্ট হিসেবে ধরতে পারবো। তাহলে বি কে যদি মিডল পার্ট ধরি তাহলে তার অ্যাডজাসেন্ট পার্ট কোনগুলা? বি যদি মিডল পার্ট হয় তার অ্যাডজাসেন্ট পার্ট কোনগুলা? এই যে স্মল এ এবং 90 মাইনাস ক্যাপিটাল এ, তাই তো? আর বি যদি মিডল পার্ট হয় তাহলে তার অপোজিট পার্ট কোনগুলা? অপোজিট পার্ট হচ্ছে 90 মাইনাস স্মল সি এবং 90 মাইনাস ক্যাপিটাল বি, তাই তো? ওকে, তাহলে আমরা এবার নেপিয়ার রুলস অনুযায়ী আমরা যদি সিম্পলি দেখি নেপিয়ার রুল গুলা কি ছিল? দুইটা রুল ছিল তার। সাইন অফ মিডল পার্ট, দ্যাট মিন্স সাইন অফ মিডল পার্ট ইকুয়ালস টু প্রোডাক্ট অফ টেনজেন্টস অফ দ্য অ্যাডজাসেন্ট পার্ট। তাহলে অ্যাডজাসেন্ট পার্ট কোনগুলা? এ আর 90 মাইনাস ক্যাপিটাল এ। তাহলে tan অফ এ ইনটু tan অফ 90 মাইনাস ক্যাপিটাল এ। বুঝা গেছে? বুঝছি কিনা? সাইন অফ মিডল পার্ট মিন্স আমরা বি কে মিডল পার্ট ধরছিলাম, তাই সাইন অফ বি ইকুয়ালস টু প্রোডাক্ট, দ্যাট মিন্স মাল্টিপ্লিকেশন অফ টেনজেন্টস অফ দ্য অ্যাডজাসেন্ট পার্ট। তাহলে অ্যাডজাসেন্ট পার্ট গুলা কি? স্মল এ এবং 90 মাইনাস ক্যাপিটাল এ। তাহলে tan অফ এ ইনটু tan অফ 90 মাইনাস ক্যাপিটাল এ। বুঝা গেছে? এবার সাইন অফ মিডল পার্ট আর একটা ফর্মুলা কি? সাইন অফ মিডল পার্ট, দ্যাট মিন্স সাইন অফ বি ইকুয়ালস টু প্রোডাক্ট অফ, দ্যাট মিন্স মাল্টিপ্লিকেশন অফ কোসাইনস অফ অপোজিট পার্টস। তাহলে cos অফ 90 মাইনাস ক্যাপিটাল বি ইনটু cos অফ 90 মাইনাস স্মল সি। ঠিক আছে? তাহলে দেখো ঠিক একইভাবে এখন তো আমরা মিডল পার্ট বি ধরলাম, তাহলে আমরা মিডল পার্ট এ ধরেও এই দুটো ফর্মুলা বের করতে পারি না? জি স্যার পারবো। তাহলে আমরা দেখো প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি কি বের করতে পারবো? এই ফর্মুলাগুলো বের করতে পারবো। By choosing different parts in turn as the middle parts, we can obtain all the possible relationships between the sides and angles. তাহলে এভাবে আমরা sin of b, sin of a, sin of 90 minus b, sin of 90 minus c, sin of 90 minus capital A সবগুলো বের করতে পারবো কিনা? জি স্যার পারবো। তারপরে এবার আমার সুবিধা মতো যেটা সলভ করে আমি যে আননোন গুলো থাকবে সেই আননোন গুলো আমরা বের করতে পারবো। তাহলে এটা এভাবে বের করা যাবে ফর্মুলা গুলা যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য। এবার আমরা আসি লাস্ট ওয়ান, এটা বলে আমরা শেষ করব। স্যার হ্যাঁ বলো। স্যার ওইখানে স্যার হচ্ছে ওই যে সাইড সি এর ক্ষেত্রে যেটা নিছে স্যার, এইটা কি স্যার হচ্ছে এই অ্যাঙ্গেল এ আর বি এর মাঝখানে সব সময় রাখতে হবে নাকি স্যার যে কোনো এক জায়গায় রাখলেই হলো? অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে স্যার কোনো সিরিয়াল আছে? আমরা এভাবে মেইনটেইন করি না, এই যে আমরা প্রথমে যেভাবে মেইনটেইন করি সেভাবে মেইনটেইন করি সব জায়গাতে। আচ্ছা আবার একটু আমি ব্রিফ করি তাহলে ক্লিয়ার হবে। যে কোনো একটা অ্যাঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল হয়, এটা হয়তো এখানে সি ধরছিলাম আর কি, তাহলে যেটাই হোক না কেন যেটা রাইট অ্যাঙ্গেল হবে প্রথমে তার অ্যাডজাসেন্ট দুইটা সাইড নিয়ে নিব। বুঝছি কিনা? যেটা রাইট অ্যাঙ্গেল নিব বা যেটা রাইট অ্যাঙ্গেল দেওয়া থাকবে ওই রাইট অ্যাঙ্গেলটার অ্যাডজাসেন্ট সাইড গুলাকে প্রথমে নিয়ে নিব। এরপরে যেটা রাইট অ্যাঙ্গেল ছিল এই রাইট অ্যাঙ্গেল বাদে অন্য যে অ্যাঙ্গেল গুলা থাকবে, দ্যাট মিন্স এ আর বি, সেই অ্যাঙ্গেল গুলা নিয়ে নিব এবং যেটাকে রাইট অ্যাঙ্গেল হিসেবে ধরছিলাম তার একটা সাইড নিব, কমপ্লিমেন্ট সাইড বলতে শুধু সাইড সি না, কমপ্লিমেন্ট হিসেবে নিব। দ্যাট মিন্স
দুইটা অ্যাঙ্গেলকে কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি, আর একটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হিসেবে জানি, আর আরেকটা সাইডকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে নিব, আর অ্যাডজাসেন্ট সাইডগুলা অ্যাজ ইট ইজ নিয়ে নিব। এবার যেটা প্রশ্ন তুমি যেটা বললা যে এই প্রত্যেকটা পার্টকে আমরা চাইলে মানে তুমি যেটা বললা যে কোনো ভাবে সাজানো যাবে কিনা, অবশ্যই সাজানো যাবে, কিন্তু তখন আমাকে শুধুমাত্র যেটা মেনটেন করতে হবে এই যে এখানকার লজিক গুলা, যে কোনো একটাকে আমরা যদি মিডল পার্ট ধরি তাইলে ট্যানজেন্টের প্রোডাক্ট আসবে হচ্ছে অ্যাডজাসেন্ট পার্টের, আর কোসাইনের প্রোডাক্ট আসবে হচ্ছে তোমার অপোজিট পার্টের। বুঝা গেছে কিনা? মানে এই ফর্মুলা গুলো কিন্তু মেনটেন করতে হবে, এখানে কিন্তু আমি উল্টা পাল্টা ধরতে পারবো না। ফর্মুলা সেম থাকবে বাট ফিগারে চেঞ্জ করা যাবে। কিন্তু আমরা পার্ট গুলাকে নিজের মতো করে অ্যারেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। বুঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। ওকে, এরপর আসি, যেহেতু আমরা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলটা অলরেডি আমরা জেনে ফেলছি যে কিভাবে আমরা সলভ করব, এরপর আমরা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের হেল্প নিয়ে এখন ডিরেক্টলি, এতক্ষণ আমরা কিন্তু জেনারেল কথাবার্তা বলছি, এখন আমরা স্পেসিফিক প্রবলেমে চলে যাচ্ছি, স্পেসিফিক ইকুয়েশনে, যে এখানে আমরা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল ইউজ করব, কিন্তু এই ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেল গুলোকে আমরা বলছি অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল, কারণ এই স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল গুলোকে আমরা এখন ওই সেলেস্টিয়াল স্ফিয়ার বা টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের উপর যদি অ্যাপ্লাই করি তখন সেই ট্রায়াঙ্গেল গুলোকে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল বলতে পারি। তখনই বলতে পারবো যদি যে ট্রায়াঙ্গেলের তিনটা পয়েন্ট সব সময় ফিক্স থাকবে, সেক্ষেত্রে ওই ট্রায়াঙ্গেল গুলোকে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল আমরা এবিসি হিসেবে বলতাম, কিন্তু এখানে বলবো হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে এম জেড, বুঝা যাচ্ছে কিনা? এম জেড পি, এটা একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল অবভিয়াসলি, এবং এটা একটা অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল এই কারণেই, কারণ একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলকে তখনই আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল বলতে পারবো যদি তার ভার্টেক্স পয়েন্টগুলো এভাবে থাকে, যে ওই ট্রায়াঙ্গেলের একটা ভার্টেক্স পয়েন্ট হতে হবে একটা স্টার, যে কোনো স্টার, দ্যাট মিন্স যেটাকে আমরা এম বলতেছি, আর একটা পয়েন্ট হতে হবে জেনিথ পয়েন্ট, এবং আরেকটা পয়েন্ট হতে হবে নর্থ পোল। বুঝা গেছে? তাইলে অ্যাস্ট্রোনমিক ট্রায়াঙ্গেল বলতে পারবো যদি ওই ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স পয়েন্টের একটা পয়েন্ট যদি স্টার হয়, আর একটা পয়েন্ট যদি জেনিথ পয়েন্ট হয়, আর একটা পয়েন্ট যদি নর্থ পোল হয়, সেক্ষেত্রে ওই তিনটা পয়েন্টের মধ্যে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করবে সেই ট্রায়াঙ্গেলটাকে আমরা কি বলবো? অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল। এবং এই ক্ষেত্রে এখানেও প্রত্যেকটা সাইড কিন্তু তিনটা ডিফারেন্ট গ্রেড সার্কেলেরই আর্ক, প্রত্যেকটা আর্কই তিনটা গ্রেড সার্কেলেরই আর্ক বা অ্যাঙ্গুলার ডিসটেন্স যেটা বলতেছি আমরা। From this triangle, the relation existing amongst the spherical coordinates may be obtained. এখানে তিনটা প্যারামিটার দেখানো হচ্ছে, আলফা যেটা আমরা অল্টিটিউড হিসেবে বলতাম, অল্টিটিউড অফ এ সেলেস্টিয়াল বডি, এরপর ডেল ডিক্লিনেশন অফ দ্য সেলেস্টিয়াল বডি, থিটা ল্যাটিটিউড অফ দ্য অবজারভার। এই তিনটা অ্যাঙ্গেল এখানে কোনো না কোনো ভাবে ইউজ হবে, সে কারণে আমরা প্রথমে একটু বলে নিলাম। আলফা হচ্ছে অল্টিটিউড অফ দ্য সেলেস্টিয়াল বডি, ডেল হচ্ছে ডিক্লিনেশন অফ দ্য সেলেস্টিয়াল বডি। এখন কোনটা কি জিনিস আমি আর এক্সপ্লেন করতেছি না, অলরেডি অনেকবার এক্সপ্লেন করা হয়েছে ডেফিনেশন গুলা। থিটা হচ্ছে ল্যাটিটিউড অফ দ্য অবজারভার, আর জেডপি যেটা, জেডপি যদি আমরা এখান থেকে দেখি এটা হচ্ছে জেডপি, জেডপি কে বলা হয় কোল্যাটিটিউড অফ দ্য অবজারভার। এখন কেউ যদি প্রশ্ন করো জেডপি কেন কোল্যাটিটিউড হইলো, তাহলে ডেফিনেশন থেকে এটা আবার তোমরা বুঝবা আজকে রাতেই বাসায়, এই জিনিস এই অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের কোনটাকে কেন বলা হচ্ছে এই জিনিসগুলো তোমরা চেক করে দেখবা ডেফিনেশনের সাথে মিলে কিনা। জেডপি হচ্ছে কি আমার কোল্যাটিটিউড অফ দ্য অবজারভার, তাহলে এই কারণে কিন্তু প্রথমে আমরা থিটাটা বলে নিছিলাম, থিটাটা ছিল ল্যাটিটিউড অফ দ্য অবজারভার, কিন্তু জেডপিটা কি? জেডপি হচ্ছে একটা সাইড, অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের একটা সাইড জেডপি, তাহলে জেডপি মানে হচ্ছে আসলে কোল্যাটিটিউড, দ্যাট মিন্স 90 ডিগ্রি মাইনাস থিটা। এটাকে আমরা স্মল সি দিয়ে রিপ্রেজেন্ট করি জেনারেলি। স্মল সি মিন্স কোল্যাটিটিউড হিসেবে সি ইউজ করতেছি, কোয়ের সি। এরপর পিএম, পিএমটা হচ্ছে কো ডিক্লিনেশন অর দা পোলার ডিসটেন্স, এটাকে বেসিক্যালি আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি, পোলারের পি। তাহলে এই কারণে আমরা যে ডিক্লাইন অ্যাঙ্গেলটা বলেছিলাম ডিক্লিনেশন, তাহলে পিএম হচ্ছে আমার
কোডিক্লিনেশন অর দা পোলার ডিস্টেন্স, যেটাকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং সেটা হচ্ছে কি 90 মাইনাস, মানে দ্যাট মিন্স কমপ্লিমেন্ট আর কি। কোল্যাটিটিউড মানে কমপ্লিমেন্ট, ল্যাটিটিউডের কোডিক্লিনেশন মানে ডিক্লিনেশনের কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স 90 ডিগ্রি মাইনাস 10। আর জেড এম হচ্ছে জেনিথ ডিস্টেন্স, যেটাকে আমরা কো-অল্টিটিউড অফ দা বডি বলি, হেভেনলি বডি। কো-অল্টিটিউড দ্যাট মিন্স ওই যে আলফা এর কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স 90 মাইনাস আলফা, যেটাকে আমরা জেড বলি। এই যে জেনিথ ডিস্টেন্সের জেড, এটাকে আমরা জেনারেলি জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। এতটুকু বুঝছি কিনা? জি স্যার। এখন কারো যদি প্রশ্ন থাকে কেন জেডপি কো-ল্যাটিটিউড, কেন পিএম কোডিক্লিনেশন, কেন জেডএম কো-অল্টিটিউড, তাহলে ডেফিনিশনে যাবা, ডেফিনিশনটা পরে এই ডায়াগ্রামের সাথে মিলাবো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আমি আর এক্সপ্লেন করতেছি না, রিপিট করতেছি না। কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের 3টা পয়েন্ট মাস্ট। একটা হচ্ছে হেভেনলি বডি, একটা হচ্ছে জেনিথ পয়েন্ট, একটা হচ্ছে নর্থ পোল, দ্যাট মিন্স পি, MZP। দা অ্যাঙ্গেল, তাহলে এবার সাইড গুলো আমরা অলরেডি বুঝেছি, এবার অ্যাঙ্গেল গুলাতে যাই। অ্যাঙ্গেল এট জেড, জেড এর যে অ্যাঙ্গেল সেটাকে বলা হয় এজিমুথ অফ দা হেভেনলি বডি। জেড এর মধ্যে যে অ্যাঙ্গেল, এটাও তোমরা ডেফিনেশন থেকে বুঝতে পারবা। জেড এর অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এজিমুথ অফ দা হেভেনলি বডি, ক্যাপিটাল এ। দা অ্যাঙ্গেল এট পি, পি তে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আওয়ার অ্যাঙ্গেল, দা আওয়ার অ্যাঙ্গেল অফ দা হেভেনলি বডি। আর এম এর যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা আগে নাম শুনি নাই, দা অ্যাঙ্গেল এট এম, যেটাকে আমরা ZMP বলি, দা প্যারাল্যাকটিক অ্যাঙ্গেল। অর্থাৎ পোলার ডিস্টেন্স এবং জেনিথ ডিস্টেন্সের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটাকে বলা হচ্ছে তোমার প্যারাল্যাকটিক অ্যাঙ্গেল। অর্থাৎ স্টারের পজিশনে, স্টার যে পয়েন্টে থাকবে ওই পয়েন্টে, স্টারের পয়েন্টে পজিশনে পোলার ডিস্টেন্স এবং জেনিথ ডিস্টেন্সের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে আমার প্যারাল্যাকটিক অ্যাঙ্গেল। তাহলে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের 3টা সাইড কি কি সেটা জানলাম, 3টা অ্যাঙ্গেল কি কি সেটাও জানলাম। এবার আমরা এই ট্রায়াঙ্গেলে অ্যাপ্লাই করব ওই যে নেপিয়ার্স ফর্মুলা। If the three sides, that means MZ, ZP and PM of the astronomical triangles are known, the angles A and H, that means azimuth এবং hour angle easily বের করা যাবে যদি আমরা কি জানি, এই 3টা সাইড যদি জানি। তাহলে স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রি ফর্মুলা থেকে আমরা এটা বের করতে পারি। এই ফর্মুলাটা আমরা অলরেডি দেখে আসছি। এটা কি ফর্মুলা বলতে পারবা? সাইন ফর্মুলা এবং কোসাইন ফর্মুলার মধ্যে যে কোনো একটা, কোন ফর্মুলা? কোসাইন ফর্মুলা মনে হতে হবে। হ্যাঁ, কোসাইন ফর্মুলা। এটা জাস্ট একটু মানে মডিফাই করা হয়েছে আর কি ফর্মুলাটাকে। এটা বেসিক্যালি কোসাইন ফর্মুলা, কিন্তু একটু মডিফাই করা হয়েছে। দেখবা নাকি একটু? এই যে দেখো, এটাকে একটু মডিফাই করা হয়েছে। তাহলে এখানে ধরো আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল নিব, যে অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে আর কি। যেমন ধরো ওই পার্টিকুলার ওই অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্যে আমাকে বের করতে হবে কি কি, এজিমুথ বের করতে হবে, তারপরে তোমার আওয়ার অ্যাঙ্গেল বের করতে হবে এবং প্যারাল্যাকটিক অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে যখন যেটা বের করবো এর জায়গাতে সেটা বসবে আর কি। তো বাকি কোয়ান্টিটি গুলা এখানে বসবে, শুধু সাইড গুলা এখানে শুধু একটা অ্যাঙ্গেল থাকবে, আর বাকিগুলো সবগুলা সাইড। বুঝে গেছে কিনা? আচ্ছা, কোসাইন ফর্মুলাটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে যে অ্যাঙ্গেলটা আমরা মেজার করব, এখানে প্রথমে কসের সাথে তার সাইডটা বসবে, করেসপন্ডিং সাইডটা। যে অ্যাঙ্গেলটা বের করব তার করেসপন্ডিং সাইডটা প্রথমে কসের সাথে বসবে, মাইনাস বাকি কজের মাল্টিপ্লিকেশন গুলো হবে বাকি সাইড গুলা। বুঝে গেছে? আর নিচে হচ্ছে কি ওই বাকি সাইড গুলার সাইন। এইভাবে একটু মনে রাখবো আর কি আমরা। উপরে সব কস কোয়ান্টিটি, নিচে হচ্ছে সাইন কোয়ান্টিটি। উপরে প্রথমে কসের প্রথম যেটা সাইড সেটা হচ্ছে তোমার যে অ্যাঙ্গেলটা বের করবো অ্যাঙ্গেলের করেসপন্ডিং সাইড, আর বাকি দুইটা হচ্ছে আদার সাইড। এখানে জাস্ট যেটা করেছিলাম আমরা, cos A ডিভাইডেড বাই sin B ইনটু sin C মাইনাস
cos b cos c ডিভাইডেড বাই sin b sin c এভাবে করছিলাম আর কি, ওই যার কারণে এটা 10 হয়ে গেছিল। বুঝা গেছে? তাহলে এবার দেখো এখানে cos যখন আমি a নিলাম, a মানে cos, এখানের cos a মানে কি, a মানে কি এখানে a মানে কি এজিমুথ। এজিমুথ। তাইলে দেখো এজিমুথের ক্ষেত্রে প্রথমে যে কোয়ান্টিটিটা সাইনের, আচ্ছা প্রথমে কি সাইন ছিল নাকি? স্যার উপরে তো cos ছিল, নিচে sin ছিল। এটা তাইলে ভুল হয়েছে মনে হয়। কেন আসে না স্যার এই হিসেবে cot আসে? ও সরি, হ্যাঁ কট আসে। তাইলে এটা কোনটা ইউজ করলো এখানে? ও সরি, এখানে তো cos cos বাই sin কট আসবে, হ্যাঁ। আচ্ছা আমরা ডিরেক্টলি এখানে বসাই, সমস্যা নাই, ওইটাতে যাওয়ার দরকার নাই, আমরা জাস্ট কোসাইন ফর্মুলাতে যাই। তাহলে cos a তে যদি আমরা এজিমুথ বসাই, তাহলে এজিমুথের করেসপন্ডিং সাইডটা কত? এজিমুথের 90 ডিগ্রি মাইনাস থিটা। এজিমুথের অপোজিট সাইনটা, হ্যাঁ 90 ডিগ্রি মাইনাস থিটা। ও আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, এখানে ওই যে কমপ্লিমেন্ট গুলো বসানোর কারণে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে 90 ডিগ্রি গুলো বসাইছে। হ্যাঁ 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 বুঝছি, আগেরটাই ঠিক আছে। তাহলে আমরা ওটাও ইউজ করতে পারবো, এটাও ইউজ করতে পারবো, সমস্যা নাই। তাহলে এখানে দেখো উপরে আমরা ওই কোসাইন ফর্মুলা থেকে আসি, এটাতে পরে যাব, সমস্যা নাই। কোসাইন ফর্মুলাতে উপরে হচ্ছে তোমার cos of 90 মাইনাস ডেল, ও ডেল ডিক্লিনেশন আর কি, তাই তো, কো ডিক্লিনেশন। আর নিচে হচ্ছে তোমার সাইন অফ বাকি দুইটা, সাইন অফ বাকি দুইটা, আলফা। হ্যাঁ সাইন অফ বাকি দুইটা। আর মাইনাস হচ্ছে এখানে সরি cot of বাকি। এখানে cos এর সাথে cos মাইনাস cos bc ছিল না ফর্মুলাতে, cos b into cos c, তাহলে এখানে এই বাকি দুইটা সাইডের cos কম্পোনেন্ট হবে আর কি। বুঝা গেছে এখন? স্যার বুঝছি। হ্যাঁ বুঝছি স্যার। আর এই ক্ষেত্রে আমরা অন্যান্য যে অল্টারনেটিভ ফর্মুলা গুলা ছিল সেগুলোও কিন্তু আমরা ইউজ করতে পারবো, অল্টারনেটিভ ফর্মুলা গুলা যখন যেটা সুবিধা আর কি, যখন যেটা ইউজ করলে তাড়াতাড়ি বের হবে আনসার, মানে সেভাবে আমরা সেই ফর্মুলা গুলো বের করতে পারবো। স্যার সবগুলো ফর্মুলা মনে রাখতে হবে? মনে রাখার দরকার নাই তো, সাইন ফর্মুলা কোসাইন ফর্মুলা মনে রাখলে হয়। আর এগুলা হচ্ছে আরো ডিরেক্ট ফর্মুলা, কিছু কিছু হয়তো বা ডিরেক্টলি বের করা যায়। বেসিক্যালি সাইন ফর্মুলা এবং কোসাইন ফর্মুলা মনে রাখলে হবে, সমস্যা নেই, এগুলো দিয়ে করা যাবে। আচ্ছা এবার বলি যে এই অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলে আমরা নেপিয়ারস রুল ইউজ করতে পারবো কিনা? না স্যার, এখানে স্যার রাইট অ্যাঙ্গেল নাই। এক্স্যাক্টলি। তাহলে যদি আমরা কোনোভাবে যদি রাইট অ্যাঙ্গেল পাই, অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি কোনো অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হয় সেক্ষেত্রে ইউজ করা যাবে। অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্যে কোন একটা অ্যাঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল হয় সেক্ষেত্রে ইউজ করা যাবে কিনা নেপিয়ারস রুল? যাওয়ার কথা স্যার। অবশ্যই যাবে। তাইলে এই স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল বা অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মানে নেপিয়ারস রুল তখনই অ্যাপ্লাই করা যাবে যদি যে কোনো একটা স্ফেরিক্যাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। যদিও বা এখানে আমরা 90 ডিগ্রি পাই নাই, সেই হিসেবে কিন্তু আমরা কি ইউজ করতেছি না নেপিয়ারস রুল, আমরা জেনারেল যে ফর্মুলাগুলো সাইন ফর্মুলা বা কোসাইন ফর্মুলা দিয়ে সলভ করতে পারবো, সমস্যা নাই। কিন্তু যদি কোন একটা সাইড যদি আমার কোন একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমি চাইলে নেপিয়ারস রুলও অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা আমরা নেক্সট ক্লাসে একটু জাস্ট ব্রিফ করতেছি, নেক্সট ক্লাসে আমরা দেখবো এরকম কয়েকটা কেস যে অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কখন কখন যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হইতে পারে, এরকম কয়েকটা কেস আমরা দেখবো।
যেমন ধরো এরকম একটা কেস হইতে পারে স্টার এট ইলনগেশন, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। এক্ষেত্রে যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। যেখানে আমরা দেখতেছো এখানে নেপিয়ার রুল ইউজ করা হচ্ছে, এখানে কিন্তু আমরা নেপিয়ার রুল ইউজ করতে পারবো। আর হচ্ছে স্টার এট প্রাইম ভার্টিক্যাল, এক্ষেত্রে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, এখানেই আমরা নেপিয়ারস রুল অ্যাপ্লাই করতে পারবো। স্টার এট হরাইজন, এক্ষেত্রে আমরা নেপিয়ার রুলস অথবা নর্মাল যে ফর্মুলা সেগুলো আমরা ইউজ করতে পারবো। এগুলো হচ্ছে জাস্ট যে কোনো স্টারের পার্টিকুলার কয়েকটা কেস, দ্যাট মিন্স স্টার যদি পার্টিকুলার কোনো পজিশনে থাকে তখন আমরা এই ফর্মুলাগুলোকে আরো বেশি সিম্পলিফাই করতে পারি। স্টার এট ইলনগেশন, স্টার এট প্রাইম ভার্টিক্যাল, স্টার এট হরাইজন, তারপর হচ্ছে তোমার কালমিনেশন, স্টার্স কালমিনেশন, তারপর হচ্ছে সার্কামপোলার স্টার, এগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? জি স্যার, এই পর্যন্ত। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, না স্যার, কোশ্চেন নাই মনে হয়। ওকে জাহিদ, মুমিন, জি স্যার। আমাকে তাইলে আজকে এই তোমাদের নেক্সট উইকের ক্লাস আর একটা এক্সট্রা ক্লাস কবে নিব সেটা একটু জানাবো আমাকে, বৃহস্পতিবার ছাড়া। বৃহস্পতিবার তো শিডিউল আছেই। জি স্যার, তাইলে আমি কালকে রাতে জানাবো আপনাকে। হ্যাঁ সমস্যা নাই, কালকে রবিবার তো রবি থেকে বুধবারের মধ্যে আর একটা স্লট দিবে আর কি। স্যার স্যার কালকে অবশ্য আমাদের একটা টাইম ফাঁকা আছে, আলতাফ স্যারের টাইমটা, কিন্তু স্যার আচ্ছা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা লাগবে, ওদের ক্লাস আছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, কথা বলে জানাবো আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।